ছাড় কুত্তা, তোকে কতবার বলছি আমার কাছে আসবি না। এই বিয়ে আমি মানি না। কেন মানেন না? 1 মাস হয়ে গেছে আমাদের বিয়ের, আজ পর্যন্ত আপনাকে টাচ করতে দিচ্ছেন না। আমি পুরুষ মানুষ, এভাবে থাকতে পারি না। তোকে আমি মানি না নীরব। সেখানে আমার কাছে আসতে দেব ভাবলি কিভাবে? কেন দিবেন না? আমাদের বিয়ে হয়েছে, সেটা কি ভুলে গেছেন আপনি? না, ভুলে যাইনি। তোকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আমাকে, না হলে কখনো তোকে বিয়ে করতাম না। আপনার তো আরও কৃতজ্ঞ থাকার কথা। কোন পরিস্থিতিতে আপনাকে বিয়ে করতে হয়েছে সেটা ভুলে যাবেন না। বিয়ে যেভাবেই হোক তোকে আমি কখনো মানব না। আপু, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আমাকে রাগাবেন না, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। তুই আমাকে হুমকি দিস? সামান্য একটা পিচ্চি হাঁটুর বয়সী ছেলে কিনা আমাকে হুমকি দেয়? ভাবা যায়? এত কিছু বুঝি না, আমার এখন আপনাকে লাগবে ব্যাস। লাগবে মানে কি? আমি কি কোনো পণ্য নাকি? পণ্য না, স্ত্রী। স্ত্রীর কাজ স্বামীর মনোরঞ্জন করা, আর আপনি এখন সেটাই করবেন। খবরদার নীরব, এই ভুলটা করবি না। আমি কাছে ঘেঁষলে খবর করে দেব কিন্তু। আপনি কেন আমার কাছে আসতে চাচ্ছেন না? তাহলে কি ওই ঘটনা সব সত্যি, তাই আসতে ভয় হচ্ছে যদি সব সামনে চলে আসে? না, কিছুই সত্যি না। প্লিজ কাছে আসবি না। নীরব কিছুই শুনল না। সে অনন্যার হাত ধরে একেবারে কাছে টেনে নিল। তারপর তার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অনন্যা কেঁপে উঠল। নীরবকে ধাক্কা দিয়ে বলল, প্লিজ নীরব, এসব করবি না, খুন করে দিব। যা খুশি করুন, আজ আমাকে আটকাতে পারবেন না। নীরব আবারও অনন্যার গলায় কিস করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনন্যা কাঁপছে রীতিমতো। সে আর সহ্য করতে না পেরে নীরবকে জোরে থাপ্পড় মেরে দিল। নীরব আরও রেগে যাবে। নীরবের গাল থাপ্পড় খেয়ে একদম কেটে গেল। চোখ দুটো লাল হয়ে উঠল রাগে, কষ্টে আর অপমানের যন্ত্রণায়। ঠোঁট শক্ত করে চেপে ধরল সে। ঠিক আছে আপু, আপনি থাপ্পড় মারলেন মানলাম, কিন্তু আজকের পর আর সহ্য করতে পারবো না। তোর নাটক শেষ হলো? উঠে যা সামনে থেকে, আমাকে স্পর্শ করবি না। তুই কে হোস আমার জীবনে এসে দাপট দেখানোর মতন কেউ? নীরব কাছে এগিয়ে আসতেই অনন্যা পেছনে সরে যায়, যেন দেওয়ালে ঠেকে যেতে চাচ্ছিল। আমার পরিচয় কি জানেন না? আপনার স্বামী। স্বামী? তুই প্লিজ নিজের পরিচয় নিয়ে হাস্যকর কিছু করিস না। তোকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল? আমাকে বিয়ে করাটা ভুল? আপনি জানেন বিয়ের দিন কী অবস্থা ছিল? কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল? আমি যদি তখন এগিয়ে না আসতাম? থাম, আমি তো বলেছি বাধ্য হয়ে বিয়ে করেছি। আমি কারোর সামনে অপমানিত হতে চাইনি, তাই তোকে বিয়ে করেছি। কিন্তু এই বিয়ে মানে যে তোকে হৃদয়ে জায়গা দেওয়া, না, কখনোই না। আপনি কি ভাবছেন আমি খুব পাগল হয়ে আপনার পেছনে ছুটছি? আমি দায়িত্ব বুঝে আপনার পাশে দাঁড়িয়েছি, আর আপনি আপনি আমাকে একজন পিচ্চি ছেলে বলে অপমান করছেন। তুই তো পিচ্ছি। আমার সামনে দাঁড়ানোর যোগ্যতাটাও তোকে কে দিয়েছে বল? বয়সে ছোট, অভিজ্ঞতায় ছোট, মস্তিষ্কেও ছোট, আর আচরণ তো চিন্তা করে দেখ। তোর মতো ছেলেকে আমি কখনো মেনে নিব নাকি? আপনি খুব বড় লোক, তাই না? তাই ভাবছেন আপনি আমাকে যেভাবে খুশি অপমান করতে পারবেন। অপমান করবই। তোর জায়গা মনে করিয়ে দিচ্ছি, তুই আমার কাছে কিছুই না। চুপ! আপনার ওই বড়লোকি ভাব, আপনার দাপট সব আমি জানি, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি যতদিন আপনার স্বামী হয়ে এখানে আছি ততদিন আমাকে অপমান করা এটা আর চলবে না। কি করবি? আবার হুমকি দিবি? আমার গায়ে হাত দিবি? গায়ে হাত দেব না, কিন্তু নিজের সম্মান নিয়ে খেলতে আপনাকে দেব না। সম্মান? তোর মতো একটা হাঁটুর বয়সী ছেলে আমাকে সম্মান শেখাবে? আমার বয়স কম, ঠিক আছে, কিন্তু আমার অনুভূতি, আমার কষ্ট, আমার অধিকারগুলো খেলনা না, অনন্যা আপু। তুই আমার জীবনে হঠাৎ করে এসেছিস নীরব, আমার ইচ্ছের বিরুদ্ধে। তুই আমার সর্বনাশ করেছিস, আর আজ আবার আমার কাছে আদর সোহাগ দাবি করছিস। আমি কখনো আপনাকে কষ্ট দিতে আসিনি, আমি শুধুই আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনি শুধু আমাকে তুচ্ছ করে গেলেন। হ্যাঁ, কারণ তুই তুচ্ছ, বুঝলি? তুচ্ছ। নীরব এবার থেমে গেল। চোখে জল চিকচিক করলো সে। জোরে শ্বাস নিল। ঠিক আছে, আপনি আজ যা বললেন মনে রাখব, কিন্তু আপনার একটা ভুল ধারণা ভাঙবে আপু। আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব না। তোর মতো ছেলেকে আমি জীবনে জায়গা দেব না নীরব। সময় দেখাবে আপু, কে কাকে জায়গা দেয়
আর কে কাকে হারিয়ে ফেলে। না কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নীরব তার দিকে আর না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধতেই অনন্যার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত শূন্যতা নেমে এলো। রাগ আছে, অভিমান আছে, কিন্তু কোথাও যেন একটা ভয় ঢুকে গেছে। ঘরটা নিস্তব্ধ। দরজা বন্ধ হবার শব্দে পর অনন্যা যেন স্থির হয়ে গেল। চোখ জ্বালা করছে, বুকের ভেতর যেন কেউ পাথর চেপে ধরেছে। একটু পরে হঠাৎ সে ভেঙে পড়ল। ধীরে ধীরে ঠোঁট কাঁপতে লাগলো, গলা ভারী হয়ে উঠল। কেন এমন হলো? কেন? আমি কি এতটাই খারাপ? এতটাই যে সবাই আমাকে সন্দেহ করবে? সিয়াম, তুমি কেন আমাকে একবারও বিশ্বাস করতে পারলে না? অনন্যা নিচে বসে পড়ল মেঝেতে, হাঁটু জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। একসময় যাকে সে সবচেয়ে কাছের মানুষ ভেবেছিল, সেই সিয়ামই তাকে বিশ্বাস করল না। এই কষ্টটা নীরবের আচরণকেও ছাড়িয়ে গেল। কি দোষ ছিল আমার, সিয়াম? আমি তো তোমাকে কখনো প্রতারণা করিনি, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে কথা বললে? তার চোখে জল থামছে না। নীরবকে সে যতই ঘৃণা করুক, সিয়ামের বিশ্বাসঘাতকতা তার ভিতরটাকে কেটে দিচ্ছে। একদিকে নীরব ছাদে এসে জোরে জোরে শ্বাস ফেলল। রাগে কষ্টে অপমানে পুরো শরীর থরথর করছে। পকেট থেকে সিগারেট বের করল, যা সে প্রায় খেত না। আজ আর নিজেকে আটকাতে পারল না। আগুন জ্বালানোর সময় হাত কাঁপছিল। কেন এই পরিস্থিতিতে পড়ে গেলাম? আমি কি চেয়েছিলাম এসব? ভালোবাসার বিয়েও না, জোর করে করা বিয়ে। তারপর প্রতিদিন অপমান। নিজের স্ত্রীকে পাশে রেখে তাকে ছুঁতে পারি না। তার চেয়ে বড় অপমান কি আছে? আর পুরুষের এই একই ছাদে এখন তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু সে তো আমাকে মানুষই ভাবে না। এভাবে দূরে থাকতে হবে, এভাবে সহ্য করব? আমি আর পারছি না, সত্যিই পারছি না। সে আরো একটা নিল সিগারেটে। চোখ লাল হয়ে উঠেছে রাগে ও চাপে। আপু, আপনি ভাবছেন আমাকে ঠেলে দূরে রাখতে পারবেন, কিন্তু আমি ভেঙে যাওয়ার লোক না। তবে আজ আজ সত্যি খুব কষ্ট হচ্ছে। নীরব চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। মনে পড়ছে অনন্যার কাপা ঠোঁট, থাপ্পড়, অপমান আর তার মুখে সেই কথাগুলো। তুই তুচ্ছ, তুই পিচ্চি। আপু, আপনি আমাকে যতই দূরে ঠেলেন, আমি তো আপনাকেই দেখি। কিন্তু আপনি যদি সত্যি আমাকে হারিয়ে ফেলেন, তাহলে আর খুঁজে পাবেন না। সাদের ঠান্ডা হাওয়ায় নীরবের চোখের ধারও হাওয়া লাগলো। সে সামলে উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু ভেতরে কোথাও যেন ভেঙে গেল। নিচে ঘরে অনন্যা নিঃশব্দে কান্না করছিল। দুজন দু জায়গায় দাঁড়িয়ে, কিন্তু দুজনের বুকের ভেতরেই প্রচণ্ড ঝড়। অনন্যার কান্না থেমে গেছে অনেকক্ষণ হলো। অবসন্ন ক্লান্তিতে সে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছে। চোখের নিচে শুকনো অশ্রুর দাগ, চুলগুলো মুখের ওপর পড়ে আছে। রাগে অগ্নিমূর্তি সেই মেয়েটা এখন নিঃশব্দ শিশুর মতো লাগছিল। নীরব রুমে ঢুকেই থমকে গেল। তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এভাবেও কত অসহায় দেখায় আপনাকে আপু। সে ধীরে ধীরে অনন্যার পাশে গিয়ে দাঁড়ালো। কম্বল একটু সরে গিয়েছিল, নীরব সেটা টেনে ঠিক করে দিল। একটু নিচু হয়ে তাকাতেই অনন্যার নিঃশ্বাস গভীর, অস্থির ও কান্নার পর ক্লান্ত। নীরবের চোখ নরম হয়ে গেল। কত রাগী করেন আমার উপর, তবু এভাবে ভেঙে পড়তে আপনাকে দেখতে ভালো লাগে না। সে হাত বাড়িয়ে অনন্যার এলোমেলো চুল সরিয়ে দিল। তার আঙ্গুলে অনন্যার কপাল ছোঁয়াতেই অনন্যা হালকা কেঁপে উঠল, যেন টের পেয়েছে স্পর্শটা। চমকুটে সে চোখ মেলে বসে পড়ল। আবার এসেছিস? লজ্জা নাই তোর? প্লিজ প্লিজ আমাকে রাগাবি না। আজ অনেক ক্লান্ত, আর ঝগড়া করতে চাই না। রাগলে রাগুন, আমার কিছু যায় আসে না। আপনাকে এইভাবে একা কাঁদতে দেখে দূরে গিয়ে থাকতে পারবো না আমি। অনন্যার হৃদস্পন্দন বেড়ে গেল। এই ছেলেটা সে যতই তুচ্ছ ভাবুক, তার কণ্ঠে সেই দৃঢ়তা, সেই টান তাকে অস্থির করে দিচ্ছিল। দূরে থাক নীরব, প্লিজ। আমি এখন কারোর সামনে শক্ত হয়ে থাকতে পারবো না। নীরব মুখ তুলে অনন্যার দিকে তাকালো। চোখে অভিমান, ভালোবাসা আর অদ্ভুত নরমতা। দূরে থাকার চেষ্টা করেছি আপু, কিন্তু আপনি যত দূরে যান আমি ততই আপনাকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাই। অনন্যা কিছু বলল না, চুপচাপ শুধু শ্বাস নিল গভীর করে। রুমের বাতাসে টান, দুজনের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, তবু মনে হয় 1000 মাইল। নীরব ধীরে ধীরে বলল, আপনি যদি আমাকে দূরে ঠেলেন আমি পিছিয়ে যাব, কিন্তু আপনার চোখের জল দেখে কখনোই ঘুমাতে যেতে পারবো না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না আর।
নীরব একটু এগিয়ে এসে থেমে গেল, খুব কাছে নয় কিন্তু যথেষ্ট যাতে অনন্যা তার উষ্ণতা টের পায়। ভয় পাবেন না আপু, আপনার ভয় রাগ কষ্ট সবই আমি সামলাতে পারবো, শুধু আমাকে দূরে ঠেলে দেবেন না বারবার। ঘরটা অন্ধকার, দুজনেরই শ্বাসে অস্থির, দুজন দুই মাথার আগুন। তবুও দৃষ্টির সীমানায় আটকে থাকা এক টান আছে যা কেউই অস্বীকার করতে পারছে না। অনন্যা চোখ ঘুরিয়ে নিল নীরবের দিক থেকে, চোখ লাল, গলা কাঁপছে। আমার ভালো যদি সত্যিই চাস তাহলে দূরে থাক নীরব, প্লিজ আমাকে আর জ্বালাস না। নীরব একটু হাসল, দুঃখের অভিমানের কিন্তু একটু পাগলামির মিশ্র হাসি। ভালো তো অবশ্যই চাই আপু, কিন্তু দূরে থাকা ওটা আমার পক্ষে সম্ভব না। আপনার থেকে দূরে থাকলে মনে হয় শ্বাস নিতে পারি না। কারোর দরকার নেই আমার, আমি খুব ভালো আছি একা। তুই আমার কাছে আসবি না, এটাই ভালো। নীরব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, একদম কাছে নাই কিন্তু এমন দূরত্বে যেখানে অনন্যার শ্বাসটা কেঁপে ওঠে। আপু, আপনি যতই রাগ করুন, দিন শেষে আপনার ঠিকানা আমার বুকটাই থাকবে। এই সত্যি আপনি মেনেই চলেন, মুখে না বললেও। অনন্যা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। নীরবের কথার ভার তার বুকের মধ্যে গিয়ে জট বেঁধে গেল। দূরে থাক বলছি, শুনতে পাচ্ছিস না? নীরব এবার ধীরে বসে পড়ল বিছানার কিনারায়, কণ্ঠটা নিচু গভীর, যা শুনলে রাগের ভিতর কেমন গলে যায় হৃদয়। আপুকে রাগাতে চাই না, কিন্তু আপু আমি আর পারছি না এভাবে একই ঘরে থেকেও এত দূরে থাকতে। এটা অসহ্য হয়ে যাচ্ছে। অনন্যা মুখ তুলতে চাইল না, কিন্তু নীরবের সেই কণ্ঠে সেই অদ্ভুত সত্যতা ছিল যা তাকে নরম করে দেয়। তুই কি বুঝিস আমি কি পার করছি? আপনার কষ্ট আমি দেখি শুনি, মনে মনে অনুভব করি, কিন্তু নিজের কষ্টটা বলার অধিকার তো আমারও আছে আপু। আমি আপনার স্বামী, আমাদের সম্পর্কটা পবিত্র। ওই পবিত্রতার টানেই বারবার আপনার কাছে আসি, কাছে বসতে ইচ্ছে করে, আপনাকে বোঝাতে ইচ্ছে করে যে আপু আমি আপনার পাশে আছি। অনন্যার হাত দুটো মুঠো হয়ে গেল, রাগ নাকি অন্য কিছু সে নিজেই বোঝে না। আমি ভয় পাই, তুই জোর করবি, আমি সহ্য করতে পারবো না। জোর করব না আপু, আপনি চাইলে আমি সরে যাব, কিন্তু এভাবে দূরে থাকতে পারবো না আমি। অনন্যার মুখ নিচু করল, তার চোখে লুকানো অস্থিরতা নীরব খেয়াল করে ফেলে। আপনাকে খুব কাছে চাই, কিন্তু শুধু নিজের জন্য না, আপনাকে বুঝতে, আপনাকে সামলাতে, আপনার কান্না মুছতে, আপনাকে একান্তভাবে পাশে রাখতে চাই। এক মুহূর্তে নীরব চুপ করে রইল, অন্ধকার ঘরটাই যেন তার কথার প্রতিধ্বনি বাজতে লাগলো। অনেক দিন তো হলো আপু, এভাবে অভিমান আর দূরত্বে কাটছে দিন। আপনি যদি একটু, শুধু একটু কাছে আসেন, শপথ করছি সব বুঝে নেব আমি। অনন্যার কাপা নিঃশ্বাস পুরো রুমে শোনা যায়। এই রাতে রাগ আর আকর্ষণের মাঝখানে দুজনে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে স্পর্শ করছে না, তবু তাদের মধ্যে যে ঝড় তা বাইরের ঝড়ের থেকেও হাজার গুণ বেশি। রুমটা নিস্তব্ধ, অনন্যা চুপচাপ বসে আছে, মুখে রাগ, চোখে অশ্রু, কিছু বলছে না, নিঃশব্দে তার হৃদয়ে ঝরঝরে অবস্থা প্রকাশ করছে। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো, চুপচাপ, চোখে সততা, কণ্ঠে কোমলতা। আপু, আপনি কিছুই বলছেন না, কিন্তু আমি বুঝতে পারছি। আমি শুধু আজ আমি আপনাকে কাছে চাই। অনন্যা হঠাৎ চমকে তাকালো, কিছু বলার আগে নীরব তার পাশে বসলো। সে রাগ আর অভিমান এখনো চোখে, কিন্তু নীরবের ধৈর্য আর ভালোবাসা তাকে নরম করে দিচ্ছে। প্লিজ রাগ করবেন না, আমি জানি আপনাকে বোঝানো সহজ নয়, শুধু আজ একটু কাছে থাকতে দিন। আপনার পাশে বসে আপনার আবেগ বোঝার চেষ্টা করতে চাই। অনন্যা চোখ নামিয়ে নীরবকে চুপচাপ দেখছে। ভেতর সে অনুভব করছে নীরব তার স্বামী, তাকে কতদিন দূরে রাখা যাবে। নীরব ধীরে ধীরে অনন্যার পাশে বসে থাকে, শুধু চোখে চোখ রেখে বোঝাই, আমি এখানে আছি, আমি আপনার পাশে থাকব। আপনি যতই অভিমান করুন না কেন, শেষে আপনি আমার বুকের ঠিকানায় থাকবেন। আপনাকে কাছে আনার এই টান, এটা শুধু আবেগের টান। আমি চাই আমরা দুজন একসাথে এই রাত্রি কাটাই, শুধু শান্তভাবে, কাছাকাছি। অনন্যা হঠাৎ নিজে একটু নরম হয়ে গেল। রাগের আড়ালেও সে বুঝতে পারছে নীরব সত্যি তার পাশে, তার স্বামী, তার সমস্ত আবেগ বোঝে। আমাকে সময় দাও নীরব, আমার কিছুই ভালো লাগছে না। সময় নিন, সমস্যা নেই,
কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন না। রাতভর টানাপোড়েন, রাগ, অভিমান আর তার মাঝেও একটু নরম হয়ে যাওয়া। অনন্যা ভোরের আলোয় জেগে দেখে ঘরটা নীরব, নিস্তব্ধ। নীরব পাশে নেই, সম্ভবত খুব সকালে উঠে নিচে চলে গেছে। অনন্যার বুকের ভেতর হালকা শূন্যতা খেলে গেল। মুখে সেটা প্রকাশ করল না। সে ধীরে ধীরে তৈরি হয়ে নিচে নামলো। নীরবের মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে আর ভাবি পাশে শাক কাটছে। অনন্যাকে দেখে সবাই একটু লাজুক হাসলো, যেন নতুন বউকে দেখে কথা জড়াচ্ছে। অনন্যা মা, এসো। আমি তো ভাবছিলাম তোমার মতো বড়লোক বাড়ির মেয়েটা এই আমাদের মতো মধ্যবিত্তের সাথে মানাবে কিভাবে। চাচি, আপনারা এভাবে বলবেন না দয়া করে। আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং আপনাদের মতন করে আমাকে মেনে নিয়েছেন যেন মেয়ের মতো। এতেই তো আমি ধন্য হয়ে গেছি। আমরা তো তোমাকে সত্যি সত্যি মেয়ের মতোই দেখি মা। বড়লোকের ঘরের মেয়ে হয়েও তুমি এত সহজ ভদ্র, এটাই তো আমাদের সৌভাগ্য। আরে মা, তুমি কি ভাবছো? তোমরা কি দু একদিন ধরে অনন্যাকে চেনো? আমি তো অনন্যাকে অনেক দিন ধরেই চিনি। এমন মেয়ে খুব কম পাওয়া যায়। চেহারা, স্বভাব সব একদম রাজকন্যাদের মতো। ভাবি, এমন বলবেন না, লজ্জা লাগে। লাজ লাগে মানে? তোমার স্বামীর পরিবার তো আমরাই। এ বাড়িতে কেউ তোমাকে অসম্মান করবে না, বরং তুমি এখানে এসে আমাদের ঘর আলো করে দিয়েছো। হ্যাঁ মা, ঠিকই বলছে বৌমা। তুমি আমাদের ঘর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছ। নীরবও তোমাকে খুব মানে, দেখতেই পাচ্ছ তোমার পিছনে পড়ে থাকে সারাক্ষণ। অনন্যার গাল লাল হয়ে উঠল। গত রাতের ঘটনা তার চোখে একবার ঝলসে উঠল, কিন্তু মুখে সে কিছুই দেখালো না। ওর তো মাথা ঠিক নাই, কথা শোনে না। মাথা ঠিক নাই মানছি, কিন্তু তোমার বেলায় ওর মাথা সবচেয়ে বেশি কাজ করে। তুই মুখে যতই রাগ কর, মনে মনে কিন্তু সব বুঝো। অনন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চোখে যেন অদ্ভুত এক নরম আলো। সকালের আলো ঘরে ঢুকেছে। অনন্যা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে চুপচাপ আঙ্গুল দিয়ে চায়ের কাপ ধরছে। চোখে লাজ আর হালকা উদ্বেগ। গত রাতের টানাপোড়েন এখনো মনে আছে। নীরব কই? সকালে উঠে পাইনি। ও ভার্সিটিতে গেছে, দরকারি ক্লাস আছে নাকি? আমাকে নিল না, আমারও তো ক্লাস আছে। ঠিক আছে, তুমি খেয়ে যাও। ওর দরকার ছিল, না খেয়ে চলে গেছে। অনন্যার চোখে হালকা দুঃখ আর কিছুটা লাজ ফুটে উঠল। ভেতরে মনে হচ্ছিল নীরব পাশেই থাকলে এখন হয়তো সে হেসে হেসে চায়ের কাপটা হাতে দিত। তাহলে ওর ক্লাস গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না, তুমি একাই চলে যাও। অনন্যা নীরবে নাস্তা সেরে ব্যাগ কাঁধে তুলে নিল। চাচি ভাবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল, যেন তারা সত্যি মেয়েকে বিদায় দিচ্ছে। অনন্যা কিন্তু মুখে শক্ত থেকেও ভেতরে ভেতরে একটা শূন্যতা অনুভব করছিল। আজ নীরব তাকে না নিয়ে ক্যাম্পাসে গেছে। বড় গেটটা পার হতেই হালকা বাতাসে চুলগুলো উড়ল, চোখে এসে লাগলো। অনন্যা আস্তে করে চুল সরিয়ে নিল, কিন্তু তার তীক্ষ্ণ চোখ তখনই দেখে ফেল দূরের গাছতলায় নীরব তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে, গল্প করছে। নীরব অনন্যাকে দেখে ফেলেনি, কিন্তু অনন্যা দেখে থমকে গেল। এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ঝটকা। নীরব এমন হাসছে যেন রাতের বেলার অভিমান মোটো বাস্তব ছিল না। অনন্যা ঠোঁট কামড়ে একদম কোনো অভিব্যক্তি দেখালো না। মাথা নিচু করে নিজের ডিপার্টমেন্টের দিকে হেঁটে চলে গেল। নীরবের বন্ধু রাসেল কুনুই দিয়ে নীরবকে গুতা মারল। ওই নীরব ভাই, একটু সাইডে আয় তো। কি হইল আবার? এটা কি সত্যি অনন্যা আপুর সাথে তোর বিয়ে হয়েছে? বাকিরাও হো হো করে হেসে উঠল। নীরব চুলে হাত চালিয়ে মাথা নিচু করে হেসে ফেল। সত্যি। ভাই তুই তো কিংবদন্তি। অনন্যা আপু কিন্তু পুরো ডিপার্টমেন্টের হার্ট ক্রাশ। রাগ, স্টাইল, অ্যাটিটিউড সব কম্বো। তুই কেমনে এই লেভেলের আপুকে বশ করলি? বশ করছি আবার? এত সহজ না বন্ধু, অনেক ঘটনা আছে, একদিন বসে বলবো। কিন্তু ভাই সত্যি কথা, আপু তো রাগী লেভেলের টপার। ওই রাগী আপুর সাথে সংসার কিভাবে করবি? নীরব চোখ নিচু করে ধীরে একটা নিঃশ্বাস ছাড়ল। মনে পড়ল আগের রাতটাও। দেখি না, আল্লাহ কপালে যা লিখে রাখছে সেটাই হবে, কিন্তু চেষ্টা করতেছি আপুকে নিজের মতো করে রাখতে। মনে হয় তুই সিরিয়াস ভাই, এটা ফানি না। সিরিয়াসই। ও রাগী ঠিক, কিন্তু মনটা নরম। যেদিন আপু হাসবে সব ঠিক হয়ে যাবে। অনন্যা ক্লাসে বসে বই খুলেছে ঠিকই, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। সে মুখে অস্বীকার করে, কিন্তু মনটা কি সত্যি নীরবের জন্য একটু নরম হয়ে যাচ্ছে?
তার নিজেরই বুঝতে কষ্ট হচ্ছিল। ক্লাসের ঘন্টা বাজতেই অনন্যা ব্যাগ নামিয়ে নিজের বেঞ্চে এসে বসল। চোখে অস্থিরতা, যেন কিছু থেকে পালিয়ে এসেছে, যদিও সেটা কিছু না, কেউ। আর সেই কেউ হচ্ছে নীরব। হঠাৎ পেছন থেকে চেয়ারে হাত দিয়ে তার বান্ধবী মেহরিন বসে পড়ল। অনন্যা, কেমন আছিস? ভালো। কিন্তু আগে একটা কথা বল, শ্যাম ভাই এটা কিভাবে করলো? ওই অবস্থায় তোকে ফেলে গেল কিভাবে? মানুষের ভরসাই কি নেই এখন? অনন্যা ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল, চোখে রাগ সাথে গভীর অভিমান। এই নামটা আমি আর শুনতে চাই না, আমার সামনে ওর নাম বলবি না। মেহরিন থমকে দাঁড়িয়ে। অনন্যার চোখে যন্ত্রণা সে প্রথমবার স্পষ্ট দেখল। ঠিক আছে, শান্ত হ, কিছু বলবো না। তবে একটা কথা বলবো, নীরব কিন্তু ভালো ছেলে রে অনন্যা। যাই বলিস, ও না থাকলে সেদিন কি হতো বলতো? তুই তো একা ছিলি। ওই মুহূর্তে ওর মতো কাজ করতে কয়জন পারে? অনন্যার গলা শুকিয়ে গেল। সে বইয়ের পাতা উল্টাতে লাগলো, যেন কথাগুলো শুনছে না। প্লিজ বাদ দে এসব, মনে করতে চাই না। রাগ হয়, খুব রাগ হয়। মেহরিন বুঝলো আজ বেশি চাপ দিলে অনন্যা ভেঙে পড়বে, তাই সে কথার প্রসঙ্গ বদলে দিল। ঠিক আছে, চল পড়াশোনা নিয়ে কথা বলি। আগামী সপ্তাহে ভাইবা। তুই তো একদম নোটই তৈরি করিসনি। অনন্যা মাথা নিচু করে বইয়ের মধ্যে চোখ ডুবিয়ে দিল, কিন্তু মন কোথাও যেন আটকে আছে। মেহরিন গল্প করছে স্যারেদের খুদ, ভাইভার প্রশ্ন, অ্যাসাইনমেন্টের ঝামেলা নিয়ে, কিন্তু অনন্যার মন শুধু বারবার নীরবের দিকে ঘুরে যাচ্ছে, যাকে সে রাগ করে দূরে রাখতে চায়। কিন্তু সেই মানুষটাই তার অতীতের ভয় আর বর্তমানে নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসের দুপুরটা আজ অন্যরকম শান্ত, বাতাসে হালকা গরম, আর চারপাশে ক্লাস শেষে ছাত্রছাত্রীদের গুঞ্জন। অনন্যা ক্লাসের বাইরে বারান্দায় কোণে দাঁড়িয়ে তার ক্লাসমেট রিজভানের সঙ্গে কথা বলছিল। দুজনের মুখে পড়ার আলোচনা, আগামী সপ্তাহে প্রেজেন্টেশন নিয়ে। রিজভান কিছু বুঝিয়ে দিয়ে চলে যেতে না যেতেই হঠাৎ পিছন থেকে কারো ভারী দৃষ্টি টের পায় অনন্যা। তাকিয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে, হাত দুটো মুঠো হয়ে আছে, চোখে রাগ, অভিমান আর অদ্ভুত এক দহন। অনন্যা চোখ ফিরিয়ে হাঁটতে লাগলো, কিন্তু নীরব এক লাফে তার কাছে এসে হাত টেনে ধরে নিয়ে গেল পাশের একটি খালি রুমে। দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। রুমের ভিতর অনন্যা রাগে কাঁপতে কাঁপতে বলে, কি ধরনের ব্যবহার এটা নীরব? আমাকে টেনে আনলে কেন? আপনি আমাকে মেনে নেন না, ঠিক আছে, সেটা মেনে নিয়েছি, কিন্তু অন্য ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, সেটা আমি সহ্য করব না। পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে না বলে দিলাম। ও আমার ক্লাসমেট, প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম, অতিরিক্ত কথা বলো না। ক্লাসমেট হোক বা যেই হোক, কোনো ছেলের সাথে অকারণে দাঁড়িয়ে কথা বলা চলবে না। আপনি যদি আমাকে নাও মেনে নেন, তবু আপনার দিকে তাকানোর অধিকারটা আমার। তুমি এবার আমাকে রাগাচ্ছ নীরব। রাগলে রাগুন, তাতে আমার এক ফোঁটাও যায় আসে না। আমি চাইলে 100 বার কথা বলবো, তোমার কি? তুমি কে আমাকে বলে দেওয়ার? হঠাৎ নীরবের চোখে অন্যরকম ঝড় দেখা গেল। এক মুহূর্তে সে অনন্যার কাছে এসে অনন্যার কাঁধের কাছে মুখ ঝুঁকিয়ে হালকা নিয়ন্ত্রণহীন এক কামড় দিয়ে দিল। অনন্যা হতভম্ব। তারপরে নীরব অনন্যার মুখটা নিজের দুহাতে নিয়ে ঠোঁটে জোরালো চুমু খেলো। চুমু দিয়ে তার নিঃশ্বাস গরম কণ্ঠ নিচু করে বলল, সব কিছুই আমার, আপনিও আমার। আপনার নেওয়ার সিদ্ধান্ত আমার কথা মতোই হবে। অনন্যা এবার সত্যি ক্ষেপে আগুন হয়ে উঠল, চোখে পানি এসে গেল রাগে। নীরব, তুমি সীমা ছাড়াচ্ছ। হয়তো, কিন্তু আপনাকে নিয়ে আমি যেভাবে পুড়ি, সেটারও তো একটা সীমা থাকা উচিত, কিন্তু নেই। অনন্যার কিছু বলতে না পেরে দরজাটা খুলে জোরে জোরে বের হয়ে গেল। নীরব একটু দূর পর্যন্ত তার চলে যাওয়া তাকিয়ে দেখল। তার চোখে রাগের চেয়েও বেশি ছিল ভয়, অনন্যাকে হারানোর ভয়। ক্লাস শেষ হতেই অনন্যা ধীরে ধীরে বের হয়ে আসে, ব্যাগটা কাঁধে, মুখে ঠান্ডা রাগ। নীরবের সাথে সেই রুমের ঘটনাটা এখনও তার শরীরে জ্বালিয়ে দিচ্ছে। বারান্দার মোড় ঘুরতেই হঠাৎ পিছন থেকে একটা শক্ত হাত তার হাতটা চেপে ধরল। অনন্যা ঘুরে তাকাতে দেখে নীরব, চোখে রাগ, মুখে কঠিন টান। অনন্যা রেগে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করল। নীরব, কি শুরু করেছো তুমি? এটা ভার্সিটি। তাতে কি, আপনি এখন আমার সাথেই বাড়িতে যাবেন। আনার সময় যখন আনতে পারো নাই, তখন তো একা চলে এসেছো। এখন আমি তোমার সাথে যাব না। আমার জরুরি ক্লাস ছিল, সেই জন্যই চলে এসেছি। তাহলে এখনো চলে যাও,
আমি একাই যেতে পারবো। আমার সাথে যেতে হবে, বেশি কথা বলবেন না। তুমি কিন্তু আমাকে জোর করতে পারো না নীরব। অবশ্যই পারি, আমার সে অধিকার আছে। কিন্তু সে শোনে না, বরং অনন্যার হাত ধরে জোরে টেনে নিয়ে হাঁটা শুরু করলো। অনন্যার মুখ লাল হয়ে আছে রাগে অপমানে, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতর দুরু দুরু, কারণ সবাই তাকিয়ে দেখছে। চারপাশে ছাত্রছাত্রীদের চোখ বিস্ফোরিত। ওই তো নীরব অনন্যাকে টেনে নিয়ে যাচ্ছে। ওদের কি চলছে? নীরব, তুমি সীমা ছাড়াচ্ছ। ছাড়ো আমাকে, সবাই দেখছে। লজ্জা বলে কিছু নাই তোমার? আপনার লজ্জা রাগ সব আমি সামলাতে পারি, কিন্তু আপনাকে একা যেতে দিতে পারি না। সে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের সামনে পার্কিংয়ের দিকে। গরম রোদে নীরবের বাইকটা দাঁড়িয়ে আছে। শেষমেশ বাইকের সামনে দাঁড় করিয়ে দিল অনন্যাকে। তার দুহাত এখনো অনন্যার হাতে। অনন্যা হাঁপাচ্ছে রাগে। নীরব ধীরে ধীরে একটু নরম স্বরে বলল, এখন উঠুন, এরপর কথা বলবো। অনন্যা চোখ সরিয়ে নিল, একটু না দেখেও, কিন্তু তার বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। বাইকের সামনে দাঁড়ানো অনন্যার মুখ রাগে লাল, চুলগুলো হাওয়ায় উড়ছে, আর চোখ দুটো যেন আগুন ছুড়ছে। নীরব বাইকের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে, চোখে একগুঁয়ে জেদ। অনন্যা কঠিন গলায় বলল, তুমি একাই যাও, আমি তোমার সাথে যাব না। কেন যাবেন না? সমস্যা কোথায়? আমি চাই না তোমার সাথে যেতে। সবাই নানান কথা ছড়াবে, আমি এসব চাই না। কি কথা ছড়াবে? আমরা স্বামী স্ত্রী, এর উপর আর কোনো কথা থাকতে পারে? খবরদার, তুমি কারোর সামনে এসব বলবে না। মাত্র কয়েকজন জানে আমি আর তুমি স্বামী স্ত্রী, বাকি কেউ জানে না। নীরবের চোখের রং মুহূর্তেই বদলে গেল, জল শক্ত হয়ে উঠল, গভীর ছায়া নেমে এলো তার মুখে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ সে ঘুরে দাঁড়ালো, বুক ভরে শ্বাস নিল, আর তারপর নীরব গর্জে উঠল পুরো ক্যাম্পাস জুড়ে। নীরব চিৎকার করে বলে, সবাই শোনো। হ্যাঁ শোনো তোমরা সবাই। ছাত্রছাত্রীদের ভিড়ে ঘুরে তাকালো, কেউ হাঁ করে, কেউ অবাক, কেউ মোবাইল তুলে। নীরব আরো জোরে বলল, অনন্যা আমার স্ত্রী। হ্যাঁ ঠিকই শুনেছ, আমার স্ত্রী। অনন্যা স্তব্ধ, চোখ বড়, নিঃশ্বাস আটকে গেছে তার। নীরব সোজা অনন্যার দিকে ইশারা করল, ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই আমাদের নিয়ে বাজে কথা বলবে না কেউ। যারা ওর দিকে তাকাও অথবা কিছু বলো, মনে রেখো অনন্যা আমার। পিনপতন নীরবতা, ক্যাম্পাস থমকে গেছে। অনন্যা রেগে আগুন, চোখে পানি জমে গেছে অপমানে আর বিস্ময়ে। সে ফিসফিস করে বলল, নীরব, তুমি কি করেছো? তুমি সীমা ছাড়িয়ে গেছো। কিন্তু সে কথা শেষ করার আগেই নীরব তার হাতটা শক্ত করে ধরে ফেল। একটু সুযোগ না দিয়ে বলে, চলুন, আর কোনো বাড়তি কথা নয়। ছাড়ো, আমি কোথাও। কিন্তু নীরব না শুনে তাকে একটানে বাইকে সিটে বসিয়ে দিল। অনন্যা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু নীরব আবার অনন্যার হাতে চাপ দিয়ে বসিয়ে দিল। নীরব নিচু স্বরে বলে, আপনি আমার স্ত্রী, আপনাকে রক্ষা করা, পাশে রাখা এটা আমার দায়িত্ব। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না নীরব, কখনোই না। রাগ করুন, গালিও দিন, কিন্তু আজ আপনি আমার সাথেই যাবেন। সে বাইক স্টার্ট দিল। একটানে গর্জন করে উঠল ইঞ্জিন। চারপাশের সবাই তাকিয়ে, আর অনন্যা বাধ্য হয়ে বসে আছে পিছনে। রাগে অপমানে কেঁপে ওঠা শ্বাসে বাইক ছুটে গেল ক্যাম্পাস ছেড়ে। ধুলো উড়ে উঠল, আর অনন্যার চোখে চিকমিক করছে রাগ, ভয়, সাথে লুকানো এক অদ্ভুত টান। বাড়ির দরজা ঠাস করে খুলে ঢুকলো অনন্যা। তার মুখ লাল, চোখ দুটো রাগে জ্বলছে। ড্রয়িং রুমে বসে থাকা ভাবি চমকে উঠল। এই অনন্যা, কি হয়েছে? এত রাগারাগি কেন? কিছু না ভাবি, আমি উপরে যাচ্ছি। বুঝে ওঠার আগে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। পায়ের শব্দটাও রাগে বাজছে ঠক ঠক করে। ভাবি বিস্ময়ে নীরবের দিকে তাকালো, যে ঠিক তখনই বাড়িতে ঢুকছে। কি হয়েছে তোর? তুইও রাগে ফুসতাছস কেন? কিছু না ভাবি, আপনি নাস্তা রেডি করেন, আমি আসতেছি। ভাবি সন্দেহের চোখে তাকিয়ে রইল, কিন্তু নীরব ইতিমধ্যে সিঁড়ির দিকে দৌড়। রুমে ঢুকতেই নীরব দেখল অনন্যা বালিশ, বই, পারফিউম যা সামনে পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। ড্রেসিং টেবিলের উপরে হেয়ার ব্রাশ ছিল, ওটাও ছো মেরে মেঝেতে ছুঁড়ে দিল। নীরব দ্রুত দরজা ভেতর থেকে আটকে দিল। আরে এই কি করছেন? বাড়ির সবাই শুনে ফেলবে তো। কুত্তা, তো সাহসটা কিভাবে হলো ক্যাম্পাসের সবাইকে বলার? এখন আমি সবার সামনে মুখ দেখাবো কিভাবে? কেন? আমি কি কানা নাকি খোড়া? আমাকে স্বামী হিসেবে
পরিচয় দিতে আপনার এত সমস্যা? জলজ্যান্ত একটা হ্যান্ডসাম ছেলে আমি, আর আমাকে আপনি স্বামী বলে ডাকবেন না? না, চাই না। তুই আমার জুনিয়র, বুঝলি? সবাই হাসাহাসি করবে। তাহলে নিজের স্বামীকে লুকিয়ে রাখবেন যেন আমি কোনো অপরাধী? তুই বুঝবি না সমাজ কি বলে। সমাজ লাখ কথা বলুক, আপনি কি চান আমি আপনাকে মিস অনন্যা বলে ঘুরে বেড়াতে দেই? আমি চাই মানুষ জানুক আমি সিঙ্গেল। আর আমি কি যাব না আপনার লাইফে? তুই তো একটা পিচ্চি, বাধ্য হয়ে তোর সাথে বিয়ে করতে হয়েছে, মেনে নে সেটা। আপনি যতই চিৎকার করেন, যতই রাগ দেখান, একটা কথা মনে রাখবেন, আপনি আমার স্ত্রী। আমি সেটা লুকিয়ে রাখতে পারি না, আর পারবও না। দূরে থাক নীরব, আর 1 ইঞ্চি কাছে আসবি না। আপনি রেগে গেছেন, ঠিক আছে, শান্ত হন। তারপর চাইলে আমাকে মারবেন, রাগ করবেন, চিৎকার করবেন, সব মেনে নেব। অনন্যা হোঁচট খেয়ে পড়ল বিছানায়, ফোপাতে ফোপাতে বলল, আমি সব চাই না কেউ যেন না জানে। আপনি না চাইলেও সবাই জানবে অনন্যা, কারণ আপনি শুধু আমার, আর আমি সেটা লুকাতে পারবো না। রুমে বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠেছে। অনন্যা বিছানার ধারে দাঁড়িয়ে, চোখে রাগ, গলায় অস্থিরতা। নীরব ধীরে ধীরে এগিয়ে আসে। তার গলার নিঃশ্বাস অনন্যার গলার কাছে পড়তেই অনন্যা কেঁপে ওঠে, পেছনে সরে গেল। দূরে সর, কাছে আসবি না। নীরবের মুখের উপর হালকা রাগ ছায়া ফেল। সে আরো 1 পা এগিয়ে এসে দেওয়ালের সাথে একদম কাছে দাঁড়ালো। আমি ছুলেই কি ফোসকা পড়ে আপনার? নাকি ওই সিয়াম যখন ছুতো তখন খুব এনজয় করতেন? কি জাত কথা বলছিস নীরব? আমাকে নিয়ে এমন নোংরা কথা বলতে পারলি? নোংরা কেন হবে? ঠিকই বলছি। আপনাদের তো কয়েক বছরের রিলেশন ছিল, তার মধ্যে নিশ্চয়ই অনেক কিছুই হয়ে গেছে। তুই আমাকে এমন মেয়ে ভাবিস? ভাবার কি আছে? এতদিন ধরে আপনি কেন আমাকে কাছে আসতে দিচ্ছেন না তাহলে? কেন? অনন্যা কিছু বলতে গেলেও নীরব থামিয়ে দিল। কাছে আসতে দেন না, আমার হাত ধরতে দেন না। আমি আলতো ছুলেই রেগে আগুন হয়ে যান, কারণ আপনি ভয় পান। আমি যদি আপনাকে ছুঁই, আমি সব বুঝে ফেলবো। নীরব, এত নিচে নামলি? এতটা? নামতে বাধ্য হয়েছি, কারণ আপনি আমার স্ত্রী, কিন্তু কখনোই আমাকে নিজের মানুষ মনে করেন না। আপনার অতীতের ছায়ায় আমি আজও হারাই, আর সহ্য হয় না। তুই আমাকে এত হেয় করলি যে মেয়েটা সব হারিয়ে অপমান সয়ে তোর ঘর করছে, তুই আজ থেকে চরিত্র নিয়ে কথা বলছিস? আমি শুধু জানতে চাই, কেন আমি তোমার স্বামী হয়েও তোমার কাছে আসতে পারি না? কেন? তোর জঘন্য কথার উত্তর দিতে আমি বাধ্য না। তোমার কি মনে হয় আমি তোমাকে সম্মান করি না? সম্মান করলে এই কথাগুলো বলতে পারতি না নীরব? এই কথাটা শুনেই যেন নীরবের ভেতরে সব জমে থাকা অভিমান ছিটকে বেরিয়ে আসে। সম্মান? আমাদের বিয়ে হয়েছে 1 মাসেরও বেশি। 1 মাস, এই সময়টাই তুমি কি একবারও আমাকে কাছে আসতে দিছো? আমাকে ছুতে দিছো? আদর করতে দিছো? আমি একটা ছেলে হয়ে আর কতদিন সহ্য করব? আমারও একটা সীমা আছে অনন্যা। আমি নিজেকে আর সামলাতে পারছি না। তোর কাছে কি শরীরটাই সব? শরীরটা সব না, কিন্তু শরীরের কিছু চাহিদা আছে, আর সেটা স্ত্রী হিসেবে তুমি পূরণ করবে। এটা তো স্বাভাবিক, কিন্তু তুমি করছো না। বরং আমি যতবার কাছে আসতে চাই, বারবার আমাকে ঠেলে দূরে সরিয়ে দাও। তাহলে আমি কি মনে করব? আমার মাথায় যেসব চিন্তা আসে সেগুলো কি তখন ভুল? সিয়ামের সাথে সত্যি কিছু হয়নি? হ্যাঁ। ঠিক এই বাক্যটা শুনি অনন্যার বুকের ভেতর ছিঁড়ে গেল। আর 1 সেকেন্ড নিজেকে ধরে রাখতে পারল না। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নীরব, তুই আমার সম্পর্কে এমন ভাবছিস? তার কাঁধ কেঁপে উঠছে, হাত কাঁপছে, নীরব রাগে ফুঁসছে, কিন্তু অনন্যার কান্না দেখে তার বুকও কেমন ব্যথা চেপে বসে। আমি এমন নই। আমি কারোর কাছে নিজেকে বিলিয়ে দেইনি, কারোর কাছে নয়। সে আর দাঁড়াতে পারল না, বিছানায় বসে মুখ ঢাকতে লাগলো। সব অভিমান, সব ব্যথা, সব অপমান মিলেমিশে গলা আটকে দিল। অনন্যা বিছানায় বসে কাঁদছে, মুখ 2 হাতে ঢেকে রেখেছে। তার কাঁধ কাঁপছে, সেই শব্দ যেন পুরো ঘরটাকে ঠান্ডা করে দিচ্ছে। কিন্তু আজ নীরবে 1 ফোঁটা মন গলল না, যেন সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আর ফিরে আসা যায় না। রাগ, হতাশা, নিয়ন্ত্রণ সব হারানোর সব মিলেমিশে তাকে পাথর করে ফেলেছে। সে ধীর পায়ে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। শার্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। লাইটার চাপতেই আগুনের ছোট্ট নীল শিখা
অন্ধকার ঘরে তীব্রভাবে ফুটে উঠল। ফুস, প্রথম টানে পুরো ঘর ভরে গেল গন্ধে। অনন্যা ভয়ে অবাক হয়ে মাথা তুলল। তুই সিগারেট খাস? এটা আবার কখন থেকে? নীরব দ্বিতীয় টান নিল, চোখে আগুনের মতো লাল, কিন্তু গলায় অদ্ভুত ভাঙ্গা হাসি। যখন বউ তার নরম ঠোঁটে চুমু খেতে দেয় না, তখন বাধ্য হয়ে সিগারেট খেতে হয় কষ্ট কমাতে। ফেলে দে এগুলো, আমি সহ্য করতে পারি না। আমিও তো কত কিছু সহ্য করতে পারি না অনন্যা, তাও সহ্য করতে হচ্ছে। তার গলা ভারী, কিন্তু চোখে উন্মাদ রাগের ঝলক। সিগারেটের ধোঁয়ার ভিতর দিয়ে সে অনন্যার দিকে তাকিয়ে থাকে, যেন সেই ধোঁয়ার আড়াল দিয়েই সবকিছু বোঝার চেষ্টা করছে। তার স্ত্রী কেন তাকে এতটা দূরে রাখে। অনন্যা কিছুই বলল না, কথা যেন গলায় আটকে গেছে। সে শুধু কাঁদতে থাকলো চুপচাপ, ঠোঁট থরথর করে কাঁপছে। নীরব আরেক টান দিল, ধোঁয়া ধীরে ধীরে ভেসে গেল অনন্যার দিকে। অনন্যা সেই ধোঁয়ার শ্বাসে ভয়ে কুকড়ে উঠল, বুকটা ভারী হতে লাগলো, মাথা আবার ঘুরতে শুরু করলো। হঠাৎ অনন্যা উঠে দাঁড়ালো, মুখ ঢেকে দৌড় দিল বাথরুমের দিকে। এক মুহূর্ত দেরি হলো না, বমির শব্দ ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। নীরব চমকে গেল, সিগারেটের সাইদানি না পেয়ে মেঝেতেই ছুঁড়ে ফেল। দৌড়ে বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে উঠল উদ্বেগে। অনন্যা, কি হলো তোমার? তুমি কি প্রেগনেন্ট? অনন্যা পানি দিয়ে মুখ ধুয়ে দরজার কাছে এসে রাগে চোখ বড় বড় করে বলল, কি জঘন্য কথা বলিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তা না হলে এমন হচ্ছে কেন? মাথা ঘোরা, বমি? চুপ কর নীরব, একটাও কথা বলবি না। তোর এসব কথা শুনেই আমার বমি আসে। সে আবার ঘুরে বেসিনে ভর দিয়ে দাঁড়ালো। তার চোখ লাল, মুখ সাদা হয়ে গেছে। নীরব দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল নিঃশব্দে। রাগের সাথে দুশ্চিন্তার লড়াই করছে দু চোখ। ধোঁয়া ঘর জুড়ে ছড়িয়ে আছে, মানুষজন একই ঘরে থেকেও যেন হাজার মাইল দূরে। বাথরুমের দরজায় ঠাস দিয়ে দাঁড়ানো অনন্যার মুখটা সাদা হয়ে গেছে, বমির পর ঠোঁট কাঁপছে, চোখ দুটো আরো লাল। নীরব এখনো দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখে রাগ, ভয় আর অস্থিরতার তীব্র মিশ্রণ। চলো ডাক্তারের কাছে যাই, ফোন দেই এখনই। জানতে হবে তুমি প্রেগনেন্ট কিনা, শিওর হই আগে। আজে বাজে কথা বললে মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আর কত নিচু করবি আমাকে? নিচু? আমার স্ত্রীর কি হচ্ছে সেটা জানার অধিকার কি আমার নাই? বললাম তো কিছু হয়নি, মাথা খাস না, মুড অফ করে দিস সব সময়। ওর মুখে রাগ, গলায় কম্পন, সব নীরবকে আরো অস্থির করে তুলো। সে হাত দুটো চুলে চালিয়ে দাঁতের দাঁত চেপে বলল, কত কিছুই তো খেতে ইচ্ছে করে, খেতে তো দাও না। অনন্যা স্তব্ধ। মুহূর্তের জন্য তার চোখ বড় হয়ে গেল, শরীর জমে গেল যেন। কি বললে? হ্যাঁ ঠিকই বলছি। একটা ছেলে হয়ে আর কতদিন এমন থাকবো? বউ কাছে আসতে দেবে না, ছুতে দেবে না, আদর করতে দেবে না, তারপর আবার বুঝতেও দিতে চায় না। কেন আমি অস্থির হচ্ছি? অনন্যার শ্বাস আটকে গেল, কথা যেন বেরোতেই চাইছে না। নীরব একদম কাছে এসে দাঁড়ালো, কণ্ঠ নিচু করে আগুন লুকাচ্ছে না। তুমি বলো আমার কি হবে? আমার কিছু চাহিদা নেই, আমার কোনো অনুভূতি নেই। তুই এইসব কথা বলে আমাকে লজ্জা দিস। আমি লজ্জা দিচ্ছি? না তুমি দিচ্ছ। আমাদের বিয়ে হয়েছে কতদিন, কিন্তু তুমি এখনও আমাকে স্বামী হিসেবে মেনে নাও না। এই কারণেই কি আমাকে কাছে আসতে দাও না? এই কারণেই কি সব সময় রেগে থাকো? অনন্যা এতটাই হতভম্ব যে একটা শব্দ বেরোচ্ছে না। নীরব হাত বাড়িয়ে তার চিবুক টেনে মুখটা সামনে আনলো। তুমি বলেছিলে তো কিছু হয়নি। কিছুই হয়নি, কিন্তু বমি করছো তুমি, মাথা ঘোরাচ্ছ, তোমার মুখ সাদা হয়ে আছে। কি হয়েছে আমি কেন জানতে পারবো না? তুই ডাক্তার ডাকবি না, কোথাও যাব না। ঠিক আছে, না গেলে যেও না, কিন্তু আমার মনে হয় তুমি একটা শব্দও বলবি না, একটাও। ঘরটা তখনও আগের ঝড় না সামলাতেই আবার থমথমে হয়ে আছে। নীরব দাঁড়িয়ে আছে অনন্যার সামনে, চোখ লাল, নিঃশ্বাস ভারী, কণ্ঠ অস্থির। অনন্যা দেওয়ালের পাশে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে, এখনো কাঁপছে রাগে না অস্বস্তিতে। সে নিজেও বোঝে না। হঠাৎ নীরব গভীর গলায় বলল, তাহলে আমাকে জোর করে কাছে আসতেই হবে। অনন্যা হচ্চকিত হয়ে তাকালো। নীরব এগিয়ে এসে একদম কাছে দাঁড়ালো, চোখ আটকে তার চোখে। এইভাবে সন্দেহ নিয়ে, ভুল বোঝাবুঝি নিয়ে, দূরত্ব নিয়ে আমি আর থাকতে পারবো না অনন্যা। আমি পড়ে যাচ্ছি ভেতর থেকে। তোমার স্বামী হয়ে তোমার কাছেই যদি আসতে না পারি, তাহলে আমার কি মানে থাকে? নীরব, এইসব কথা এভাবে। আজ তুমি
রাগ করেও দূরে দাঁড়ালেও আমাকে তোমার কাছে আসতেই হবে, কারণ আমি আর এভাবে থাকতে পারছি না। অনন্যা হতবাক, চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই নীরবকে সে আগে দেখেনি। রাগের ব্যথায় ভালোবাসার সবকিছুতে তীব্র। এক পা এগিয়ে নীরব অনন্যার হাত দুটো নিজের হাতে নিল। অনন্যা সয়নি। এই প্রথম সে নীরবকে আটকানোর চেষ্টা করলো না। নীরব নিচু গলায় বলল, তুমি যদি সত্যিই ভাবো আমি তোমাকে অসম্মান করি, তবে আজ আমাকে থামাতে পারতে, কিন্তু তুমি থামাচ্ছ না, কারণ তুমি জানো আমি ভুল করছি না। অনন্যা চোখ নামালো। চোখের কোণায় জমে থাকা জল ঝুলে আছে। নীরব আবারও কাছে এসে ধীরে ধীরে অনন্যার মুখ দুহাতে ধরল। অনন্যার শরীর কেঁপে উঠল, কিন্তু এবার সে দূরে যায়নি। আজ আমার আর কোনো সন্দেহ চাই না, কোনো দূরত্ব চাই না। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, এটুকু অধিকার আমি চাইতেই পারি। অনন্যা এবারও কোনো কথা বলল না, চোখ বুজে নীরবে দাঁড়িয়ে থাকলো। তার এই নীরবতায় যেন হ্যাঁ হয়ে গেল। নীরব ধীরে যত্নে দীর্ঘশ্বাস পেল। অনন্যার গলায় মুখ রাখলো। কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু বহুদিনে জমে থাকা আকুলতা। অনন্যা প্রথমে থমকে গেল, তারপর নিজেকে আর আটকানোর চেষ্টা করলো না। তার ভিতরে জমে থাকা অভিমান, অপমান, দুঃখ সব একসাথে ভেঙে পড়ল নীরবের স্পর্শের সামনে। আর সে নিজেকে প্রমাণ করতে চাই সে কোনো ভুল করেনি, কোনো বিশ্বাসঘাতকতা নয়, সে শুধু সময় চাইছিল। অনন্যা ধীরে নীরবের কাঁধে মাথা রেখে বলল, আমি কখনোই খারাপ কিছু করিনি নীরব, কখনো না। তাহলে আজ প্রমাণ দাও অনন্যা যে আমি তোমাকে ভুল বুঝেছি। অনন্যা চোখ বুজে মাথা নত করল না, থামল না, সরল। তার এই নীরব স্বীকারোক্তি নীরবের কাছে সেরা উত্তর হয়ে গেল। নীরব তাকে বুকে জড়িয়ে নিল, নিজেকে আর ধরে না রাখতে পারা তীব্র আকুলতায় এক ঝটকায় কোলে দিল নিল অনন্যাকে। বিছানায় গিয়ে ফেলে দিল, তার উপর উঠে বসলো। অনন্যার চোখ বন্ধ করে দিল। তার ভিতর কাঁপছে, কিন্তু সে কিছু করতে পারছে না, কারণ নীরব তাকে ভুল বুঝেছে। নীরব আস্তে আস্তে তাকে আদর দিয়ে ভরিয়ে দিতে লাগলো, গলায়, মুখে, বুকে, শেষ পর্যন্ত ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। অনন্যার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে নীরবের চুল খামছে ধরল জোর করে। নীরব আরও উত্তেজিত হয়ে গেল। অনন্যার সারা শরীরে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। অনন্যা মৃদু ব্যথায় কেঁপে কেঁপে উঠল। আস্তে আস্তে নীরব দুটো শরীর মিশিয়ে এক করে দিল। সারা ঘর জুড়ে তাদের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। নীরবের ঘুম ভাঙতেই হাত দিয়ে প্রথমে বিছানার চাদর ছুঁলো, পরক্ষণেই তার চোখ স্থির হয়ে গেল। বিছানার উপর হালকা রক্তের দাগ। মাত্র কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থাকলো সে, তারপর মুখের রং সাদা হয়ে গেল। ও শিট, আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ও আমাকে ইচ্ছে করে দূরে রাখছে সিয়ামের জন্য, কিন্তু ও তো ভার্জিন ছিল। কথা শেষ করতে পারল না, নিজের লজ্জায় অনুশোচনায় চুপ হয়ে গেল। নীরব ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, মাথা নিচু। আমি ওকে ভুল বুঝলাম, জোর করে এতটা না এগোতেই পারতাম। আমি এবার ওর মুখের সামনে মুখ দেখাবো কিভাবে? তার বুকটা হঠাৎ কেমন করে উঠল, লজ্জা, অপরাধ বোধ, ভালোবাসা সব একসাথে। নীরব দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, গোসল করলো চুপচাপ, পোশাক পরে নেমে এলো নিচে। রান্নাঘর থেকে হাসাহাসির শব্দ আসছে, সেই হাসির ভেতরেই অনন্যার কণ্ঠ মিশে আছে। নীরব দরজার পাশে দাঁড়িয়ে দেখল অনন্যার শাড়ি পরে, মাথায় খোপা পাকিয়ে, কিন্তু ক্লান্ত মুখে ভাবি আর মায়ের সঙ্গে সবজি কাটছে, রান্না করছে। অনন্যা তাকে দেখো না দেখার ভান করে, দেখার মতো মাথা নিচু করে চুপচাপ কাজ করে। নীরবের বুকটা মচুতি উঠল। এত মায়াবী, এত শান্ত অনন্যাকে সে গতরাতে কিভাবে এতটা ভেঙে ফেলল। নীরব গলা খাকারি দিল। অনন্যা, আমার একটু কথা আছে, রুমে এসো। এখন রান্না করছি, একটু পরে যাব। এখনই আসো, দরকারি কথা আছে। ওই যে নীরব আজ সকাল সকাল বউ ডাকছে, যাও না অনন্যা, কি ব্যাপার? ভাবি বললাম তো একটু পরে যাব। প্লিজ, খুব জরুরি, একটু আসো। তার কণ্ঠের ভেতর অপরাধবোধ, ভয় আর অতিরিক্ত কোমলতা টের পেল। অনন্যা কিছু বলল না। অবশেষে অনন্যা চোখ তুলে তার দিকে তাকালো। চোখে এক চিমটি লজ্জা, এক চিমটি রাগ আর একটুখানি ব্যথা। ঠিক আছে। অনন্যা ধীরে হাঁটতে লাগলো সিঁড়ির দিকে। নীরব পিছন পিছন মাথা নত করে ভাবি আর মা দুজনের দিকে তাকি হেসে বলল, বউ জামাইয়ের সকাল সকাল মান অভিমান চলছে বুঝি? ওরে বাবা,
আজকে কিছু একটা গোলমাল আছে মনে হয়। অনন্যা শান্ত মুখে রুমে ঢুকলো। ঢুকতেই কিক করে দরজা বন্ধ হয়ে গেল। নীরব ঠিক পেছনে দরজা আটকে হালকা নিঃশ্বাস ফেলে সে অনন্যার দিকে এগিয়ে এলো। অনন্যা প্লিজ একটু শুনবে? অনন্যা চোখ নিচু রেখেই দাঁড়িয়ে। নীরব আরো কাছে এলো। গলার স্বর ভারী হয়ে উঠল। আমি খুব খারাপ কথা বলেছি রাতে, বাজে ব্যবহার করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইলে কি কথা ফিরিয়ে নিতে পারবে তুমি? পারবে না পারবে না, তাই ক্ষমা চাওয়ার দরকার নেই। নীরবের বুক কেঁপে উঠল। কোনো কথা খুঁজে পেল না। হঠাৎ সে হাত বাড়িয়ে অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনন্যা অবাক হলো, চালো না। সত্যি সোনা, আমি খুব সরি। আমার ওভাবে রেগে যাওয়া উচিত হয়নি। আমি ভেবেছি আমি ভীষণ ভুল বুঝেছি তোমাকে। তুমি তো ভুল কিছু করো নাই নীরব। বিয়ের 1 মাস হয়ে গেছে। একটা ছেলেও এতদিন সইতে পারতো না, সময় দিত না। তুমি তো আমাকে সময় দিয়েছো, সম্মান দিয়েছো। নীরব ভুরুকুচকে অনন্যার মুখের দিকে তাকালো। তার কণ্ঠে কষ্ট আর ভালোবাসা একসাথে। তবুও আমি তোমাকে ব্যথা দিয়েছি। বিছানার রক্ত দেখে বুঝেছি আমি জোর না করলেই পারতাম সোনা। ব্যথা তো একটু হবেই, কিন্তু তুমি আমার স্বামী, তোমার চাহিদা পূরণ করার দায়িত্ব আমার। আমি তোমার কাজে কিছু মনে করিনি, একটুও না। নীরব থমকে গেল, যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েটা এতটা শক্ত, এতটা নির্ভরযোগ্য। তুমি আমার অনন্যা, তুমি জানো না তুমি আমাকে কতটা বদলে দিচ্ছ। তুমি যদি এমন করো আমি তো আরো নরম হয়ে যাব। এবার থেকে আমি তোমাকে একটু বেশি আদর করব, মনে রাখো। অনন্যা লজ্জায় চোখ নামিয়ে ফেলার আগে নীরব আবার তাকে বুকে টেনে নিল। কাঁধে মুখ ডুবিয়ে বলল, আজ রাতে আমি তোমার কষ্টটা শোধ করে দেব, আদরে, শুধু আদরে। অনন্যার শরীর কেঁপে উঠল। সে কিছু বলল না। নীরব তার চিবুক তুলে চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। আমিও বাসবো নীরব, একটু সময় লাগবে। দুজনের মধ্যকার দূরত্ব এবার আর কোনো দেওয়াল হয়ে রইল না। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। রুমের দরজা নীরবে তাদের ভালোবাসার পাহারা দিয়ে রইল। বিকেলের হালকা রোদে বাড়ির আঙ্গিনায় কিছু মহিলা এলেন। বাড়ির পাশ থেকে তারা অনন্যাকে দেখতে এসেছিল। অনন্য, তোমার কত মাস হলো? কিসের কত মাস? ও, তোমার তো নাকি বাচ্চা হবে শুনেছি, সেটার কথাই বলছি। কত মাস হলো? কি সব বলছেন? আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস, এক্ষুনি বাচ্চা হবে কিভাবে? আচ্ছা, শুনেছি তুমি তো বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছে, সেসব কি মিথ্যা? এসব মিথ্যা। আমার কাছে কেউ কিছু প্রমাণ দেখাতে পারবে না। আমি নতুন বিয়ে করেছি, 1 মাসের বেশি হয়নি। দেখি। ও, সবাই বলছে তাই। আজকাল কথা তো আর বসে থাকে না। আপনারা কি জানেন এই ধরনের কথা ছড়ালে কেমন লাগে? আমার জীবন নিয়ে কল্পনা করার অধিকার আপনারা কারো কাছে নেই। মহিলা হেসে হেসে চলে গেলেন। আর অনন্যা লজ্জা ও রাগের মিশ্র অনুভূতি রয়ে গেল। ততক্ষণে নীরব আসলো রান্নাঘর থেকে। কি হয়েছে সোনা? সবাই গুজব ছড়াচ্ছে, বিয়ের 1 মাসের মধ্যে বাচ্চার কথায় হাসাহাসি করছে। কেউ এমন কথা ছড়াতে পারবে না। আমার স্ত্রী কারো মুখে খারাপ কথা শুনবে না। আমি জানি তুমি সব ঠিক করবে। আমি তোমার পাশে আছি সব সময়। কেউ তোমার প্রতি অন্যায় করলে আমি থামাবো। ধন্যবাদ নীরব। আজ থেকে কেউ তোমার জন্য গুজব ছড়াতে পারবে না, আমি নিশ্চিত করব। বিকেলবেলা হালকা বাতাস বইছে। নীরব অনন্যাকে পাশে নিয়ে হাঁটছে। অনন্যা আজ একটু শান্ত, একটু ভঙ্গুর, কিন্তু নীরবের হাত শক্ত করে ধরে আছে। পার্কের ভেতর ঢুকতেই 2-3 জন পরিচিত মুখ দেখা গেল। তারা নীরবের পুরনো পরিচিত, আবার অনন্যার এলাকায় কিছুটা পরিচিত। লোকটা নীরবকে দেখে হাসলো, তারপর অনন্যাকে দেখে চোখ বড় বড় করে ফেলল। আরে তুমি অনন্যা না? তুমি তো শুনলাম বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে, তাই তোমার বিয়ে ভেঙে গেল। এখন আবার নীরবের সাথে, ব্যাপার কি? অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখ তৎক্ষণাৎ সাদা হয়ে গেল। সে হাতটা নীরবের থেকে সরাতে চাইল, কিন্তু নীরব শক্ত করে ধরে রাখলো। নীরবের চোখ মুহূর্তে রাগে লাল হয়ে গেল। প্রেগনেন্ট হয়নি আঙ্কেল, এসব সব গুজব ছিল। আপাতত আপনি যেন সত্য না জেনে এভাবে কারো ইজ্জত নিয়ে কথা না বলেন। ঠিক আছে, কিন্তু ওর বয়ফ্রেন্ড তো বিয়ে ভেঙে দিয়ে গেছে। এত গুজব কি একদিনে ছড়ায়? যে বিশ্বাস করবে না সে জীবনে থাকুক, আমি তাই চাই। আর একটা কথা, অনন্যার সম্পর্কে মিথ্যা বললে আমি সেটা সহ্য করব না। অনন্যা মাথা নিচু করে ফেল। তার চোখের সামনে ঝাপসা হয়ে উঠল সবকিছু। মনে হলো বাতাসটাও ভারী হয়ে গেছে।
লোকটা অন্যমনস্ক হাসিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু অনন্যার বুকের ভেতর চাপা কান্না গরম হয়ে উঠল। সে ধীরে নীরবের হাতটা টানল। অনন্যা কাপা গলায় বলল, নীরব চলো, আমি এখানে থাকবো না, দয়া করে আমাকে বাড়ি নিয়ে চলো। নীরব মেয়েটার চোখের দিকে তাকালো। সে দেখল রাগ না, অভিমান না, কেবল এক ধরনের অপমান। নীরব গভীর শ্বাস নিয়ে বলল, চলো, যেখানে তোমার মন শান্তি পায় সেখানে যাব আমরা। নীরব অনন্যার কাঁধে হাত রেখে তাকে গাড়ির দিকে নিয়ে গেল। অনন্যা হাঁটছিল ধীরে ধীরে, যেন প্রতিটা পদক্ষেপে গুজবের কাঁটা পায়ে বিঁধছে। গাড়িতে ওঠার পর অনন্যা উইন্ডোর বাইরে তাকিয়ে রইল। চোখ দুটো ভিজে গেছে, কিন্তু সে চুপ। নীরব গাড়ি স্টার্ট করে ফিসফিস করে বলল, অনন্যা, আজ থেকে আমি কাউকে তোমাকে নিয়ে একটা কথাও বলতে দেব না। যা হয়েছে আগে হয়েছে, এখন তুমি শুধু আমার স্ত্রী, আমার মান, আমার ইজ্জত, আমার সব কিছু। অনন্যার চোখ বেয়ে নীরবের দিকে হালকা জল পড়ল। সে কিছু বলল না, কিন্তু তার শরীরে কাঁপুনিতে বোঝা গেল আজ নীরবের কথাগুলো তার ভিতরে ভরসার মতো গেঁথে গেছে। রাতের হাওয়া থেমে থেমে এসে অনন্যার চুল উড়িয়ে দিচ্ছে। সে বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চোখের সামনে অন্ধকার, কিন্তু মনে হাজারো আলো জেলে আছে। সেই দিনের ছবি, তার বিয়ের দিন। সে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতে সব স্মৃতি ফিরে এলো ঝড়ের মতো। 1 মাস আগে বিয়ের দিন, আজ অনন্যার বিয়ে। তার প্রেমিক সিয়াম, 3 বছরের সম্পর্ক, 3 বছরের স্বপ্ন আজ পূর্ণতা পেতে চলেছে। অনন্যার ঘর জুড়ে লাইট, সাজসজ্জা আর মানুষের ভিড় দেখে উচ্ছ্বাসে ভরে আছে। সারাক্ষণ হাসছিল সে, কিন্তু সেই উত্তেজনায় সারাদিন কিছু খায়নি। বাইরে হইচই শুরু হলো, বরযাত্রী এসেছে। অনন্যার মন দুরু দুরু করছে। সে বারবার ঠোঁটে লিপস্টিক ঠিক করছে, চুল ঠিক করছে। হ্যাপি, নার্ভাস, উত্তেজিত, সব একসাথে। নীরবদের বাড়ি পাশেই, তাই নীরবের মা, ভাবি, নীরব সবে এসেছে সাহায্য করতে। নীরব কোণায় দাঁড়িয়ে অনন্যার ব্যস্ততা দেখছিল, কিছুটা মুগ্ধ, কিছুটা কৌতূহলী হয়ে। বরযাত্রী থেকে কয়েকজন মহিলা অনন্যার ঘরে ঢুকলো। তার সাজসজ্জা দেখে বলাবলি করতে লাগলো, মেয়েটা তো সুন্দর আছে। 3 বছর সম্পর্ক, ভালোই হবে। তাদের কথায় অনন্যার মন খারাপ হলো না, কারণ সে আনন্দে ছিল। কিন্তু এত লোক, এত চলাফেরা, তার মাথা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। হঠাৎ অনন্যার নাকে অদ্ভুত তীব্র একটা গন্ধ ঢুকলো। মনে হলো ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঢুকে গড়গড় করে বমি করে দিল। একবার দুবার যেন থামছে না। ওয়াশরুমের দরজার বাইরে দাঁড়ানো মেয়েরা ভুরু তুলে একে অপরের দিকে তাকালো। এই যে বিয়ের আগে বমি করছে, শুনছো? এটা তো খালি না, খাওয়ার পর বমি না। এই মেয়েটা তো নাকি সিয়ামের সাথে সবসময় ঘুরে বেড়াতো, কোথাও কিছু। আর বলো না, এটা প্রেগন্যান্সির বমি, স্পষ্ট। একজন আরেকজনকে ঠেলে বলবলি করতে লাগলো। কারোর সন্দেহ নেই, সবাই সব বুঝে ফেলেছে, যদিও সত্যি কিছুই যাচাই করা হয়নি। পরক্ষণেই এই অপবাদটা আগুনের মতো ছড়িয়ে গেল পুরো বাড়িতে। চাচি, খালা, পাড়া পড়শি যে যাকে পাচ্ছে তাকেই বলছে, হাই হাই, মেয়ে তো বিয়ের আগেই প্রেগনেন্ট। আর একটা হাই হাই পুরো বাড়ির বাতাসকে ভারী করে দিল। অনন্যা তখন জানতো না তার জীবনে আজ কি হতে চলেছে। শিয়াম, কিরে তুই নাকি বিয়ের আগেই মেয়ের সাথে ঘনিষ্ঠতা করেছিস? কি বলছেন ভাবি? এসব আজে বাজে কথা কেন বলছেন? তাহলে মেয়েটা প্রেগনেন্ট হলো কিভাবে? সিয়াম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হয় চারপাশের শব্দগুলো থেমে গেছে। কি বলছেন এইসব? অনন্যা প্রেগনেন্ট হবে কেন? আমরা নিজের চোখে দেখেছি, বিয়ের আগে বমি করেছে। এটা প্রেগন্যান্সির কমন সিমটম। আর যেভাবে তোদের সম্পর্ক ছিল সবাই তো দেখেছে। এক মুহূর্ত বিষ ঢুকে গেল সিয়ামের মাথায়। ঠিক তখনই অনন্যার বাবা মা খবর পেয়ে ছুটে এলো। অনন্যার বাবা কাপা গলায় বললেন, বাবা, এসব সত্যি না, ওনারা ভুল বুঝছে। আমরা তো দেখছি বমি। যে মেয়েরা বিয়ের আগেই কাণ্ড করে তাদের এসব হয়। আমি এই বিয়ে করব না, অনন্যা আমাকে ধোকা দিয়েছে। সবাই তাড়াহুড়ো করে তাকে থামাতে চাইছে, কিন্তু সে আর থামছে না। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, না হলে প্রেগনেন্ট হবে কেন? আমি নষ্ট মেয়েকে বিয়ে করব না, একটুও না। অনন্যা, বাইরের সবাই তোমায় নিয়ে বাজে কথা বলছে, শ্যাম বলে বিয়ে করবে না। অনন্যা বুক ধুকফুক করে দৌড়ে বেরিয়ে এলো। তার শাড়ির পেয়ারা গুটিয়ে গেছে, চোখে আতঙ্ক। সিয়াম, এসব কি বলছো তুমি? এসব সব মিথ্যা। আমি প্রেগনেন্ট না, ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি। বড়দের কথা কখনো মিথ্যে হয় না। তারা তো
আর এমনি এসব বলে না, তারা অভিজ্ঞ মানুষ, তারা না বুঝে কিছু বলবে না। সিয়াম, আমার 3 বছরের প্রেমিক প্রেমিকা, তুমি কি আমাকে একটুও চিনতে না? আমি কখনো এমন কিছু করিনি, একবার আমাকে বিশ্বাস করো। চুপ, এখন বুঝছি আমার সাথে সম্পর্ক রেখে তুই অন্য কারোর সাথে ঘনিষ্ঠ ছিলি। না সিয়াম, প্লিজ আমার কথা শোনো। না, যে মেয়ে চরিত্রহীন তার সাথে আমি বিয়ে করতে পারি না। বাবা সিয়াম, ভুল হচ্ছে, একবার ডাক্তার দেখাই। কিন্তু সিয়াম আর শুনল না। সে শ্বশুরবাড়ির গেটের দিকে এগিয়ে চিৎকার করে বলল, আমি এখনই এই বিয়ে ভেঙে দিলাম। তার মা বাবা ভাই বোন বরযাত্রী সবাই তার পেছনে বেরিয়ে একগাদা ফিস ফিস কটু কথা নিয়ে। গেটের শব্দ বন্ধ হতেই অনন্যা ধপ করে বসে পড়ল। শাড়ির ভাঁজ ছড়িয়ে গেল ধুলোয়। আমি তো কিছুই করিনি, কেন কেউ বিশ্বাস করছে না আমাকে? তার কান্না আটকে দিতে পারছিল না কেউই। বাড়ির সবাই চুপ, বাতাসও নীরব। আর দূরে নীরব ভিড়ের শেষ মাথায় দাঁড়িয়ে দেখছিল সব। তার চোখে বিস্ময়, রাগার অব্যক্ত যন্ত্রণা। ভালো দিনের সাজ সেদিনের পর মুহূর্তে বদলে গেল শোকে। সিয়ামের এক কথায় যে ঘর সকাল পর্যন্ত খুশিতে টকবক করছিল, বিকেলে সেই ঘর নেমে এলো বজ্রপাত। সিয়াম চলে যাওয়ার 5 মিনিটও হয়নি, হঠাৎ অনন্যার বাবা বুক চেপে ধরে হাঁটু গিয়ে বসে পড়লেন। আমার মনে হচ্ছে মাথা ঘুরছে। বাবা, তুমি ঠিক আছো? সবাই দৌড়ে গেল। মা, মামা, ফুপু। ঘর ভরে গেল চিৎকারে। একজন দ্রুত পানির বালতি এনে বাবার মাথায় ঢালতে লাগলো। অনন্যা বাবার মাথায় কোলে নিয়ে কাঁদছে। কিছু হবে না বাবা, ওঠো ওঠো বাবা। কিন্তু বাবা চোখ বন্ধ করে পড়ে রইলেন। শ্বাস ভারী হয়ে আসছে, শোরগোল শুনে নীরব। তার বাবা মা ভাবি সবাই ছুটে এলো। হায় হায়, কি হলো? ভাই সাহেব, আপনার কি হয়েছে? একটু গভীর শ্বাস নিন, আরাম করে বসুন। আর কিভাবে আরাম হব ভাই? আমার মেয়ে শেষ, সমাজ ওকে বাঁচতে দেবে না। ভাই সাহেব, হঠাৎ এত দুশ্চিন্তা করছেন কেন? আমরা তো চিনি অনন্যাকে, চিনি আপনাদেরকে। অনন্যা মা কোনোদিন এমন অন্যায় করতে পারে এটা অসম্ভব। এখানে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল ও কার সত্যি হোক, এবার সমাজ কি বলবে? আজ থেকে ওকে সবাই ছি করবে, বলবে নষ্ট মেয়ে। আমি কি এসব সহ্য করতে পারবো? তুমি এসব কি বলছো বাবা? তুমি জানো আমি কিছু করিনি। বাবা, আমরা বাঁচবো, ঠিকই বাঁচবো। বাঁচবো বললে কি বাঁচা যায় মা? এই সমাজ মানুষকে বাঁচতে দেন, প্রতিনিয়ত এমন কথা শুনতে হবে। আমি পারবো না, আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। এ কথা বলতে বলতে তিনি আবারও কেঁদে ফেলেন। অনন্যার বুক ফেটে কান্না করতে লাগলো। বাবা প্লিজ এমন কথা বলো না, আমি তো আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। দূর থেকে সব দেখছিল নীরব। তার চোখে রাগ সিয়ামের উপর, সমাজের উপর, এমনকি নিজের উপরও, কারণ সে তখনও কিছুই করতে পারছে না। নীরব দাঁত চেপে নিজেই বলল মনে মনে, যা হচ্ছে আর সহ্য করব না। এই পরিবারকে আমি একা ফেলবো না। অনন্যাকে আমি এই অপবাদে শেষ হতে দেব না। ড্রয়িং রুম জুড়ে তখন এক গভীর শোকের নীরবতা। অনন্যার বাবা বুকে হাত চেপে বসে আছেন, মুখে থরথর কাঁপুনি। অনন্যা কাঁদতে কাঁদতে বারবার তার কাঁধে পানি ছিটাচ্ছেন, আর অনন্যা নিজে কাঁপতে থাকা হাতে বাবার হাত ধরে বলছে, বাবা তুমি সব কি বলছো? আমি তো আছি তোমার পাশে, তুমি আমাকে ছাড়া যাবে কোথায়? অনন্যার বাবা চোখ তুলে তাকাতেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। মা, তোর কি হবে? তোর ভবিষ্যৎ সমাজ তোকে বাঁচতে দেবে? মানুষ কি কিছু না জেনে কথা বলে না? প্রতিদিন তোর দিকে আঙ্গুল তুলবে। আমি সহ্য করতে পারবো না মা। অনন্যা আবার কেঁদে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা নীরবদের পরিবারের কর্তা নীরবের বাবা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার মুখে দুঃখ, তবে চোখে দৃঢ়তা স্পষ্ট। ভাই সাহেব, একটা কথা বলবো, জানি না বলা ঠিক হবে কিনা, তবে আজ না বললে সারা জীবন আফসোস হবে। বলুন ভাই, এখন আমার হারানোর কিচ্ছু নেই। নীরবের বাবা তার পাশে চেয়ার টেনে বসলেন, তারপর ধীরে ধীরে স্থির গলায় বলেন, আমি একটা প্রস্তাব রাখতে চাই, যদি আপনি রাজি থাকেন। বলেন ভাই, কিসের প্রস্তাব? আমার ছোট ছেলে নীরব, আপনি তো জানেন ওর চরিত্র, স্বভাব সবই। আপনারা আমাদের প্রতিবেশী, ওদের ছোটবেলা থেকে দেখছেন। আমি জানি অনন্যা নীরবের থেকে বয়সে বড়, কিন্তু ভাই সম্পর্ক বয়স দিয়ে মাপা হয় না। আমার বড় ছেলে আছে ঠিকই, কিন্তু সে তো সংসারী। নীরব এখনো বিয়ে করেনি। চাইলে যদি আপনারা রাজি হন, আমি চাই অনন্যার সাথে আমার নীরবের বিয়ে হোক। ভাই, আপনি যা বললেন, নীরব রাজি হবে? ও কি মানবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার ভাই। নীরব আমার কথা কখনো অমান্য করে না। আমি চাইলেও ও রাজি হবেই। না,
আমি কিছুতেই নীরবকে বিয়ে করতে পারবো না। ওকে তো আমি ছোট ভাইয়ের মতো দেখি। আমি কিভাবে? মা, নীরব তোমার নিজের ভাই না। তোমরা একই ঘরে বড় হওনি। আর বয়সের পার্থক্যে এখন কেউ কিচ্ছু বলে না। বরং আজকের পরিস্থিতিতে তুমি বিয়ে না করলে সমাজ তোমাকে বাঁচতে দেবে না। কিন্তু এত বড় অপবাদ নিয়ে আমি নীরবের জীবনে ঢুকবো? সে আমাকে কেন মেনে নেবে? নেবে মা, আমি বললেই নেবে। আমার ছেলে চরিত্র ভালো, দায়িত্বশীল। আর আমি জানি তুমি কখনো ভুল পথে যাওয়ার মেয়ে না। তোমার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের বিষয়। ভাই, আপনি আমাদের এমন সময় পাশে দাঁড়ালেন, আমি কি করে এই উপকার শোধ দেব? ভাই সাব, মানুষের উপকার কোনোদিন শোধ চাইতে নেই। আমি কেবল একটি মেয়ের সম্মান বাঁচাতে চাই। অনন্যা এ বাড়িতেই বড় হয়েছে। ওকে এ সমাজের সামনে ভেঙে পড়তে দেব না। অনন্যার বুকের ভিতরে কেমন ঝড় উঠল। তার হৃদয় জুড়ে লজ্জা, ভয়, দুঃখ আর এক অসম্ভব সিদ্ধান্তের চাপ। সে জানে সিয়াম তাকে ছেড়ে গেছে অপবাদ দিয়ে, সমাজ তাকে ছিঁড়ে খাবে। বাবা মার মুখ রক্ষা করার একটাই পথ, কিন্তু সে সত্যি নীরবকে বিয়ে করতে পারবে? নীরব কি বলবে? সে কি মেনে নেবে অনন্যার এই ভাঙ্গা অপবাদ খাওয়া? বর্তমান ড্রয়িং রুমে তখনও চাপা কান্নার হাওয়ায় বাতাস ভারী। অনন্যা কোণে ছোপে বসে দুহাত মুখ ঢেকে কাঁদছে, চোখ দুটো ফুলে লাল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ সে বাবার দিকে তাকে ভাঙ্গা গলায় বলল, বাবা প্লিজ, আমাকে যে কোনো ছেলেকে এনে দাও, যে কাউকে। আমি বিয়েটা করে নেব, কিন্তু নীরবকে না বাবা। তাকে আমি কিছুতেই মানতে পারবো না। তার কণ্ঠ কেঁপে গেল, চোখ দিয়ে পানি ঝরে পড়ল আবার। অনন্যার বাবা বিস্মিত হয়ে তাকালেন। কেন? নীরবের কোথায় সমস্যা? তুমি বুঝছো না বাবা, নীরব আমার জুনিয়র। ছোটবেলা থেকেই দেখেছি দুষ্টুমি, বোকামি, হাসাহাসি। ওর মাথায় এখনো কতটুকু ম্যাচুরিটি এসেছে জানি না। আমি ওকে কিভাবে স্বামী হিসেবে মানবো? আমি ওকে ভাইয়ের মতোই দেখেছি সব সময়। আমি কোনো কথা শুনতে চাই না। এখন সমাজের সামনে তোমার সম্মান রক্ষা করার জন্য এই অবস্থায় এর চেয়ে ভালো ছেলে তুমি পাবেন। নীরবকে তো আমরা চিনি, ওর পরিবারও চরিত্রবান। আর এমন সময় যে পাশে দাঁড়ায়, সেই আসল মানুষ। বাবা প্লিজ। সকলের দৃষ্টি দরজার দিকে। কিছুক্ষণ পর নীরব ধীরে ধীরে ঘরে ঢুকলো, মুখে অবাক ভাব, কিন্তু পরিস্থিতির গুরুত্বটা বোঝা যাচ্ছে। নীরবের বাবা তার দিকে তাকিয়ে বললেন, নীরব, এখানে কি হচ্ছে? তুমি তো জানোই অনন্যার বিয়ে ভেঙে গেছে অন্যায় অপবাদে। আমি তাই একটা প্রস্তাব রেখেছি তোমার সাথে অনন্যার বিয়ে, কিন্তু ছেলে হিসেবে তোমাকে শেষ সিদ্ধান্ত দিতে হবে। ঘর নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব ধীরে ধীরে মুখ তুলে অনন্যার দিকে তাকালো। অনন্যা ভেজা চোখে মুখ তুলতেই আবার নিচু করলো, চোখ ফুলে লাল, মুখ কাঁদতে কাঁদতে ক্লান্ত। ওর ভাঙ্গা অবস্থা দেখে নীরবের বুকটা মোচড় দিয়ে উঠল। নীরবের বাবা আবার বলেন, দেখো, আমার জীবনে আমি ভুল সিদ্ধান্ত নেইনি কখনো, কিন্তু তারপরও তোমার মনের কথা আমার জানা দরকার। আমি চাই না বিয়ের পর কোনো ঝামেলা হোক। যদি আপত্তি থাকে এখনই বলে দাও। নীরব কিছুক্ষণ চুপ করে রইল। পরিস্থিতি, অনন্যার কান্না, পরিবারের অসাধ্য সব মিলিয়ে তার ভেতরটা যেন কেঁপে উঠল। শেষে নীরব ধীরে ধীরে গম্ভীর গলায় বলল, না বাবা, কোনো আপত্তি নেই। সবাই তাকিয়ে রইল। নীরবের গলায় স্বাভাবিক দুষ্টামি নেই, নেই হাসি। তার কণ্ঠ যেন এক মুহূর্তে বড় হয়ে গেছে। তুমি যা বলেছ তাই হবে। আমি কখনো তোমার কথার অমান্য করিনি, আজও করব না। আমি জানি তুমি ভুল সিদ্ধান্ত নেবে না। আর অনন্যা আপুর মতো একজনকে আমি রাজি আছি বাবা। অনন্যা চোখ বড় বড় করে তাকিয়ে রইল, বিশ্বাস করতে পারছে না যা শুনছে। নীরবের বাবার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। তিনি অনন্যার বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, ভাই সাব, দেখলেন তো আমার ছেলে রাজি। এখন আপনি আর দুশ্চিন্তা করবেন না। অনন্যা আমাদের ঘরের মান সম্মান হয়ে আসবে। আমরা ওকে নিজের মেয়ের মতোই দেখব। অনন্যার বাবা চোখের পানি মুছলেন, কিন্তু অনন্যার হৃদয় কেমন এক ঝড় বয়ে যাচ্ছে। সে কি সত্যি নীরবকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে? নীরব কি শুধু বাবার কথাই রেখে রাজি হলো, নাকি তার মনের মধ্যে অন্য কিছু আছে? এই হঠাৎ সিদ্ধান্তে তাদের জীবনটা কোন পথে নিয়ে যাবে? রাতের বাতাসটা অদ্ভুত শান্ত, চারিদিকে নীরবতা, শুধু দূরের পাতায় মৃদু শব্দ। অনন্যা অনেকক্ষণ ধরে বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভেসে উঠছে 1 মাস আগের সেই বিয়ের রাত, হইচই, কান্না, অপমান। তারপর হঠাৎই বাধ্য হয়ে নীরবকে বিয়ে। স্মৃতি থেকে বেরিয়ে এলো, বুঝলো সে এখনো বেলকনিতেই দাঁড়িয়ে। ঠিক তখনই পেছন থেকে দুহাত বাড়িয়ে নীরব তাকে আলতো করে জড়িয়ে ধরল।
তার গলায় উষ্ণ শ্বাস অনন্যার কানে লাগতেই শরীর কেঁপে উঠল। এখানে একা দাঁড়িয়ে কি করো জান? অনন্যা হালকা চমকে পিছনে ফিরে তাকালো, তারপর আবার সামনে মুখ ফিরিয়ে নরম গলায় বলল, তেমন কিছু না, একটু দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দুজনে মাঝখানে নীরবতা। নীরব অনন্যার কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরে রেখেছে, আর অনন্যা দূরে তাকিয়ে ভাবছে। হঠাৎ অনন্যা নীরবের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা কথা জিজ্ঞেস করি? করো। তুমি আমাকে মন থেকে বিয়ে করেছো নাকি শুধু তোমার বাবার কথার জন্য? প্রশ্নটা নীরবকে অবাক করলো না। সে শুধু অনন্যাকে আরও কাছে টেনে নিল, তারপর তার গলার কাছে মুখ ডুবিয়ে আস্তে করে চুমু খেলো। তোমার কি মনে হয় জান? আমি তোমাকে বুঝতে পারি না নীরব। কখনো মনে হয় তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে, আবার কখনো মনে হয় শুধু তুমি আমার বাবার ইচ্ছের জন্য আমাকে বিয়ে করেছো। আমি জানতে চাই সত্যি কি? নীরব এক মুহূর্ত দেরি করলো না, হঠাৎ দুহাতে অনন্যাকে কোলে তুলে নিল। এই কি করছো? আমাকে নামাও নীরব। না, আজকে তোমাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে আগে থেকে চেয়েছিলাম নাকি বাবার কথায় বিয়েটা করেছি। হেয়ালি করো না প্লিজ, জানাটা আমার খুব দরকার, খুব। নীরব তাকে কোলে করে সোজা রুমে নিয়ে এলো। মৃদু আলোয় ঘরটা আরো রোমান্টিক লাগছে। নীরব অনন্যাকে বিছানায় আলতো করে শুইয়ে দিল, তারপর অনন্যার ঠোঁটে একটা দীর্ঘ গভীর চুমু করলো। অনন্যার শ্বাস থেমে এলো। গভীর চুমু শেষ করে নীরব তার কপালে হাত রেখে বলল, শোনো জান, আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, অনেক দিন ধরে। অনন্যা বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল। নীরব ধীরে ধীরে বলছে, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি, কারণ তুমি তখন রিলেশনে ছিলে। আমি ভেবেছিলাম তোমার জীবনে আমার জায়গা নেই, তাই দূরে থেকেও তোমাকে দেখে খুশি হতাম। আর সেদিন তোমার বিয়ে ভেঙে গেল, সেদিনও তোমাকে দেখে মাথা নিচু করে ফেলেছিলাম, কারণ আমি চাইনি তুমি ভাবো আমি সুযোগ নিচ্ছি। অনন্যার চোখ ভিজে গেল। বিশ্বাস করতে পারছে না যা শুনছে। নীরব তার হাত ধরে বলল, বাবা প্রস্তাব দিলেও আমি রাজি হয়েছিলাম শুধু এক কারণেই, কারণ আমি তোমাকে হারাতে চাইনি, কারণ তোমাকে কাঁদতে দেখতে পারছিলাম না, কারণ আমি তোমাকে অনেক আগেই মন থেকে নিজের করে নিয়েছিলাম। নীরব তুমি এতদিন? হ্যাঁ জান, অনেক দিন, কিন্তু আজ তোমাকে আর লুকিয়ে রাখবো না। আজ থেকে তুমি আমার আর আমি তোমার, সম্পূর্ণ তোমার। অনন্যা চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে ফেল। নীরব তাকে আবার চুমু দিল, ধীরে গভীরে আদরে। আর অনন্যা প্রথমবারের মতো নিঃসংকোচে ভয় ছাড়াই নীরবে বাহুডোরে নিজেকে সঁপে দিল। সকালের আলো ধীরে ধীরে রুমে ঢুকছে, নরম বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। অনন্যা ধীরে ধীরে চোখ খুলল, আর ঠিক তখনই টের পেল তার কোমরের উপর শক্ত করে জড়িয়ে আছে নীরবের হাত। নীরব ঘুমিয়ে আছে, মাথা অনন্যার কাঁধে রাখা। নিঃশ্বাসের উষ্ণতা ছোঁয়া লাগছে তার গলায়। আজ আর বিরক্ত লাগলো না, বরং বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। এমন করে কেউ কখনো তাকে নিজের করে ধরে রাখেনি। অনন্যা কিছুক্ষণ চুপচাপ নীরবের মুখের দিকে তাকিয়ে রইল। নীরবের মুখে শিশুর মতো শান্ত ঘুম। কাল রাতে সব কথা আবার মনে পড়ে গেল। তার বুকটা নরম হয়ে এলো। হঠাৎ খুব ইচ্ছে হলো নীরবকে স্পর্শ করার। অনন্যা ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর নীরবের ঠোঁটে খুব হালকা প্রায় নিঃশব্দ এক চুমু দিল। চুমু দিতে নীরবের চোখ খুলে গেল। এক সেকেন্ড তাকিয়ে থাকার পরই নীরব হেসে বলল, বাহ, আদর করা হচ্ছে দেখি। আমি জেগে থাকতে তো আদর করো না, এখন লুকিয়ে চুমু খাওয়া হচ্ছে বুঝি? অনন্যা লজ্জায় কেঁপে উঠল। তার গাল টমেটোর মতো লাল হয়ে গেল। কি বলছো এসব? আমি তো। সে উঠে যেতে লাগতেই নীরব হঠাৎ তার হাত ধরলো, একটানে নিজের বুকের উপর ফেলে দিল। অনন্যা চমকে গিয়ে বলল, নীরব কি করছো? আমাকে উঠতে দাও। না ম্যাম, এখন আর উঠতে পারবে না। তুমি তো নিজ হাতে রোমান্টিক মুড বানিয়ে দিয়েছ, এবার সেটা সামলাবে তুমি। অনন্যারও লজ্জায় চোখ বন্ধ করে ফেল। নীরব তার ঠোঁট ছুঁয়ে বলল, জানো, ঘুম ভাঙতেই তোমার চুমু পেলাম, এটা আমার জীবনের সেরা সকাল। এরপর সে অনন্যার গালে কপালে একের পর এক চুমু দিতে লাগলো। অনন্যা চোখ বন্ধ করে নরম গলায় বলল, এইভাবে না নীরব। না মানে, সেদিন না আমাকে বললে আমার চাহিদা পূরণ করা তোমার দায়িত্ব। অনন্যা মুখ লুকিয়ে ফেল, কিন্তু হাসিটা থামাতে পারল না। নীরব আবার ফিসফিস করে বলল, আজ তোমাকে ছাড়বো না, আজ তুমি শুধু আমার পুরোটা সময়।
তার চুমু এবার গভীর হলো, হাতের স্পর্শ আরো আদর মাখা, আরো নিখুঁত। অনন্যার শ্বাস আটকে এলো, কিন্তু আজ সে আর বিরক্ত হলো না, বরং নিজের ইচ্ছেই নীরবকে জড়িয়ে ধরল। সকালে রোদ আরো উজ্জ্বল হয়ে ঘরে ঢুকলো, যেন তাদের দুজনকে আশীর্বাদ করছে। সকালে ডাইনিং রুমে নাস্তার টেবিলটা সাজানো, হালকা রোদ জানালা দিয়ে ঢুকে টেবিলটাকে আরো উজ্জ্বল করে তুলছে। অনন্যা মাথা নিচু করে ধীরে ধীরে চেয়ার টেনে বসতেই ভাবির কৌতূহলী চোখ তার দিকে। এই যে অনন্যা, কি ব্যাপার? আজকে তো তোমাকে বেশ লজ্জাপতি লাগছে। আমার দেবর বোধহয় খুব আদর করেছে, তাই না? অনন্যা লাল টুকটুক হয়ে গেল, ঠোঁট কামড়ে নিচে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। গতরাতের সব মুহূর্ত তার গালের রং আরো বাড়িয়ে দিল। এমন কিছু না ভাবি। হয়েছে হয়েছে, কিছু বলার দরকার নাই, মুখেই সব কথা বলে দিচ্ছে। এই তো রেডি হয়েই গেছো, আজকে ভার্সিটি যাবে নাকি? হ্যাঁ ভাবি, ইম্পর্টেন্ট ক্লাস আছে। জামা, ভালো করে পড়াশোনা কর। ইদানিং তোমাকে খুব শান্ত আর খুশি লাগছে, ভালোই লাগে দেখতে। অনন্যার বুকটা হালকা হয়ে গেল, মা তো সত্যি সব অনুভব করেন। এদিকে নীরব তখন সিঁড়ি বেয়ে নিচে নামছে, পরিপাটি শার্ট, চোখে পাতলা ঘুমো ঘুমো ভাব। অনন্যার লজ্জায় মাথা নিচে নামালো। নীরব পাশে বসতে তার কান পর্যন্ত লাল হয়ে গেল। কি হলো ম্যাডাম, সকালে সকালে এত চুপচাপ? নাকি রাতের আদরের রেশ এখনো কাটে নাই? এই এই, তোমরা আবার খাবার টেবিলেও রোমান্স শুরু করো না, খেয়ে নাও আগে। চলো যান, দেরি হয়ে যাবে। অনন্যা ব্যাগ নিয়ে চুপচাপ তার পাশে দাঁড়ালো। ভাবি দরজার পাশে দাঁড়িয়ে আবার খুনছুটি শুরু করলেন। এই নীরব, অনন্যাকে ঠিকমতো ভার্সিটিতে পৌঁছাইস। বেশি রোমান্স করলে কিন্তু ক্লাস মিস করবে আবার। রোমান্সের ক্লাস তো রাতে হয়ে গেছে ভাবি। অনন্যা আবার লাল হয়ে গেল, দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেল। রোদে নীরব অনন্যার দিকে তাকালো, সে এখনো লজ্জায় কুটিসুটি। নীরব হেসে হাত বাড়িয়ে বলল, চলো ম্যাডাম, আপনার ইম্পর্টেন্ট ক্লাসে পৌঁছে দেই। অনন্যা মৃদু মাথা নেড়ে তার পাশে হাঁটতে লাগলো, মনে অদ্ভুত একটা সুখের ঢেউ, যা সে লুকাতে পারছে না। বাড়ির সামনে বাইক স্টার্ট করে দাঁড়িয়ে নীরব। অনন্যা আসতে সে হেলমেট খুলে মুচকি হাসলো। সকালটা যেন আরো রঙিন হয়ে উঠল তার হাসিতে। ওঠো যান, আজ ভার্সিটি শেষে তোমাকে নিয়ে শহর ঘুরব। অনেক দিন কোথাও নেওয়া হয়নি, আজ পুরো সময় শুধু তোমার জন্য। কেন এসব বলো? মানুষ শুনবে। শোনালেই তো ভালো, সবাই জানুক আমার বউ আমার সাথে ঘুরতে যাবে। অনন্যার গাল আবারও লাল হয়ে উঠল, সে চুপচাপ বাইকের পিছনে বসলো। নীরব তার হাত ধরিয়ে দিয়ে বলল, ভালো করে ধরো, পড়ে গেলে কিন্তু আমি সামলাবো না, তুমি আমার দায়িত্ব। অনন্যা পেছন থেকে তাকে আঁকড়ে ধরতে নীরবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাতাসে দুজনের চুল উড়তে উড়তে বাইক ধীরে ধীরে ভার্সিটির দিকে এগিয়ে যায়। বাইক থামতে নীরব নামিয়ে দিল। ক্লাস শেষ হলে ফোন দিও, আমি বাইরে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। অনন্যা ভেতরে ঢুকে গেল, আর নীরব বাইক রেখে বন্ধুদের দিকে এগিয়ে গেল। বন্ধুরা দূর থেকেই হেসে উঠল। এই ভাই, আজকাল তো দেখি ভীষণ চেঞ্জ, জামাইবাবুর মতো হেসে হেসে ঘুরতেছো। হ্যাঁ ভাই, দুজনের তো দারুণ মিল দেখছি। অনন্যা ভাবি এখন বেশ আপন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, অনন্যা আমাকে মেনে নিয়েছে, এখন আমরা সত্যি সুখী কাপল ভাই। ও অনেক ভালো, শুধু লাজুক। দেখি দেখি, দুষ্ট নীরব এখন প্রেমিক নীরব, ভাবির নেশা ভালোই ধরেছে। এটাই তো সম্পর্ক, যার জন্য অপেক্ষা করছিলাম। সব কিছু ধীরে ধীরে ঠিক হচ্ছে। চল, আজ ক্লাস শেষে কোথাও যাচ্ছি কি? না ভাই, আজকে শুধু অনন্যার সাথে সময় কাটাবো, ওকে নিয়ে শহর ঘুরবো। আজ পুরো দিনটা ওর। ও কি প্রেম! নীরব হাসতেই থাকলো। ভিতরে ভিতরে অনন্যার নাম শুনলেই বুকটা কেমন নরম হয়ে যাচ্ছে। ভিতরে অনন্যা ক্লাসে বসে আছে, সে বই খুলছে ঠিকই, কিন্তু মন বারবার নীরবের কথাগুলোতেই ঘুরপাক খাচ্ছে। আজ শহর ঘুরবো, আজ শুধু তোমার জন্য। রে তুই আজকে এত লজ্জা পাচ্ছিস কেন? অনন্যা হাসি চাপতে গিয়ে বইয়ের পেছনে মুখ লুকিয়ে ফেল। ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে নীরব অনন্যার ক্লাস টাইম দেখে ফোনে স্ক্রল করছে। মাঝে মাঝে গেটের দিকে তাকিয়ে, কেউ না জানলেও সে নিজে জানে অনন্যা তার জীবনের সবচেয়ে শান্তি, সবচেয়ে ভালোবাসা। ক্লাস শেষে অনন্যা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেটের দিকে এলো। বাইরে বাইকের পাশে দাঁড়িয়ে নীরব তাকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে ফেল। অনন্যা এগিয়ে আসতে সে হেলমেট এগিয়ে দিয়ে বলল, চলো যান, আজ তোমাকে শহর ঘোরাবো, পুরো শহর। আজ শুধু আমাদের।
তুমি সত্যি এত দূরে ঘুরতে চাও? তোমার হাত ধরার অজুহাত পেলেই হবে। দূর নিয়ম কিছুই লাগবে না। অনন্যার গাল লাল হয়ে উঠল। দুজনেই বাইকে উঠল। নীরব পিছনে তাকিয়ে বলল, ভালো করে ধরো, পড়ে গেলে আমার জান শেষ। অনন্যা পেছন থেকে তার শার্ট শক্ত করে ধরে ফেলতেই নীরবের মুখে গোপন হাসি ছড়িয়ে পড়ল। বাতাসে তার চুল উঠতে লাগলো। শহর তাদের সামনে খুলে গেল নতুন করে। তারা অনেক জায়গা ঘোরার পর প্রথমে তারা গেল ফুচকার দোকানে। ভিড়ের মধ্যে নীরব অনন্যার হাতটা চুপচাপ আটকে রাখলো যাতে হারিয়ে না যায়। আপা, ঝাল কম নাকি বেশি? তার জন্য কম দিন, বেশি দিলেই রাগ করবে পরে। আমি রাগ করি? আমি কেন রাগ করব? কারণ তুমি রাগ করলে খুব মিষ্টি লাগে। অনন্যার রাগ করার ভান করলো, কিন্তু গালের কোণায় লাজুক হাসি লুকাতে পারল না। দুজন ফুচকা খেতে খেতে গল্প করলো। মাঝে মাঝে তাদের আঙ্গুল ছুঁয়ে যাচ্ছিল। মনে হলো এতদিন যা দূরত্ব ছিল আজ সব মিলিয়ে যাচ্ছে। সন্ধ্যা নামতেই তারা নদীর পাড়ে চলে এলো। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর দুজনের নিঃশ্বাস যেন একই তালে মিশে গেল। তারা হাঁটতে লাগলো ধীরে ধীরে। অনন্যা হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালো। আজ খুব ভালো লাগছে, মনে হচ্ছে অনেক দিন পর মন একটু হালকা হলো। তোমাকে সুখী দেখতে আমার নিজেরও ভালো লাগে জানো। তুমি কি সব সময় এমন কথা বলো? শুধু তোমাকে বলার জন্যই তো রেখে দেই। অনন্যা ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে ভরপুর কোমলতা, কিছুক্ষণ নীরবতা। তারপর নীরবে তার কাছে এগিয়ে এসে বলল, শোনো, তুমি যদি পাশে থাকো আমার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাকে ছাড়া কিছুই সম্পূর্ণ লাগে না। এভাবে তাকিও না, মনটা কেমন হয়ে যায়। হবারই কথা, আমি তো তোমাকে এমন করে চেয়েছি সব সময়। চুপ, মানুষ আছে। মানুষ থাকুক, আমার বউকে ভালোবাসা অপরাধ নয়। অনন্যা লাজে চোখ নামিয়ে ফেল। তাদের হাত একসাথে জড়িয়ে গেল। এবার আর কেউ ছাড়লো না। রাত নেমে গেল। তারা ধীরে ধীরে বাইকে ফিরল। অনন্যা এবার আর বলতে পারল না। পেছন থেকে নীরবকে জড়িয়ে ধরল। নীরব গভীর শ্বাস নিল, যেন এই মুহূর্তটা মনে গেঁথে রাখতে চাই। জান, আজকের দিনটা আমার জীবনের সেরা দিনগুলোর একটা। আর তোমার? আমারও খুব ভালো লেগেছে। তাহলে ঠিক আছে, আজ থেকে প্রতিদিন তোমাকে এইভাবে হাসাবো। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল, আর সামনে দুজনের নতুন জীবন নিঃশব্দে তৈরি হচ্ছিল। ভালোবাসায় কাটবে তাদের বাকিটা জীবন। এভাবে ভালোবাসা বেঁচে থাকুক সবার মধ্যে।